রুমি কাজ করে প্যারানর্মাল অ্যাক্টিভিটিস নিয়ে। কোনো অলৌকিক শক্তির উপস্থিতি টের পেলেই তাদের নিয়ে তদন্ত করে সে। আর এবার তার কাছে আসে মুম্বাই শহরেরই এক অশরীরী শক্তির খোঁজ, যা রাতের আধারে টেনে নিয়ে যাচ্ছিল শহরের লোকেদের। একই কেসের তদন্তের ভার এসে পড়ে ইন্সপেক্টর কল্পনার উপর, যে তদন্তে বের হতে থাকে একের পর এক ভুতুড়ে সব রহস্য। মানসিক ডাক্তার আয়েশার সাথে মিলে সে কি পারবে এই ঘটনার শেকড় পর্যন্ত পৌঁছাতে, নাকি তার আগে নিজেই পড়ে যাবে এই কালো শক্তির কবলে? সেটাই দেখব আজকের গল্প আন্ধেরা সিজন 1-এ। শুরুতেই একটা ছেলে আর একটা মেয়েকে একা বসে থাকতে দেখা যায়, যাদের নাম ছিল বাণী এবং পৃথ্বী। পৃথ্বী বলছিল, অন্ধকার আমার চারিদিক ঘিরে ছিল, কোনো আশাই ছিল না, কোনো শক্তিও ছিল না, শুধু ছিল ডিপ্রেশন, কষ্ট আর হতাশা। এই নিয়েই আমি বেঁচেছিলাম। আমিও তোমার মতোই ভয়ের মধ্যে থাকতাম, তবে তারপর আমি আমার উত্তর খুঁজে পাই, যেখানে কোনো ভয় নেই, কোনো কষ্ট নেই। আমি ফাইনালি ফ্রি হয়ে যাই। তুমি কি সেটাই চাইছো না? বাণী বলে তখন পৃথ্বী উঠে তার দিকে হাত বাড়িয়ে দেয় আর তার হাত ধরে পানিতে নামে। বাণী তখন একটু ভয়ই পায়। তখন সে বাণীকে আশ্বাস দেয় আর বলে, নিজেকে আর ধরে রেখো না, এখানেই নিজেকে আত্মসমর্পণ করে দাও বাণী। এই কথা বলতেই পৃথ্বীর রূপ কেমন বদলে যায়, একেবারে ভয়ঙ্কর হয়ে ওঠে। বাণী তো এটা দেখে খুব ভয় পেয়ে যায় আর তাকে বারবার ছাড়তে বলে, কিন্তু দেখা যায় পৃথ্বী তাকে ছাড়ে না। সে বাণীর মাথা ধরে তাকে সমুদ্রের পানির মধ্যে ডুবিয়ে দেয়। বাণী তখন কোনো মতে পানির থেকে উপরে উঠে আসে আর দেখতে পায় কারো একটা কালো ছায়া, যে বাণীর দিকেই ধীরে ধীরে এগিয়ে আসছে। বাণী এটা দেখে প্রচন্ড ভয় পেয়ে যায় আর পানি থেকে উঠে দৌড়ে তার রুমে চলে আসে। তার রুম নাম্বার ছিল 408। বাণীকে এইভাবে আসতে দেখে আশেপাশের মানুষ ভাবছিল, কি হলো, সেই রকম আচরণ কেন করছে? বাণীর তো ভয়ে কোনো হুঁশই নেই। সে নিজের রুমে এসেও কারো উপস্থিতি অনুভব করছিল। সে তখন না পেরে ডাক্তার পৃথ্বীকে বারবার কল করে, কিন্তু তার ফোন অফ দেখাচ্ছিল। সেই মুহূর্তে বাণীর বাবা কল করলে বাণীর সাথে সাথে তা রিসিভ করে আর বলে, বাবা আমি অফিসে চলে আসছি। তার বাবা তখন বলতে থাকে, তুই মিথ্যা কথা বলছিস, তুই একটা খারাপ মেয়ে আর তুই খারাপ কাজই করে যাচ্ছিস। তোর যদি একটুও লজ্জা থাকে তাহলে তুই মরে যাবি, সেটাই তোর জন্য উচিত হবে, তুই মরে যা, তাতেই আমাদের শান্তি। বাণী এসব কথা শুনে মোবাইল হাত থেকেই ফেলে দেয় আর খুব করে কান্না করতে শুরু করে। কিন্তু আদতে তো বাণীর বাবা এরকম কোনো কথাই বলছিল না, বরং সে তো বারবার জিজ্ঞেস করছিল, বাণী মা তুমি ঠিক আছো? কি হয়েছে, কাঁদছো কেন, বলো আমাকে। কিন্তু বাণী কোনো এক কারণে সব নেগেটিভ কথাবার্তা কল্পনা করছিল আর সে ভাবছিল তার বাবা তাকে ওই আজে বাজে কথাই বলছে। তাই সে অনেক ভেঙে পড়ে আর ঠিক তখনই তার চারপাশে অন্ধকার এসে আক্রমণ করে। তার মুখ অন্ধকারেই হারিয়ে যায়, শুধু ভেসে আসতে থাকে বাণীর ভয়ানক চিৎকার। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়। দৃশ্য চলে আসে 1 মাস পর। দেখা যায় পুলিশ স্টেশনে আসে অফিসার কল্পনা। কল্পনা এসেই সিনিয়র অফিসারকে তার কেস রিলেটেড কিছু আপডেট জানায়। তখন তার সিনিয়র এসব শুনে বলে, কল্পনা একটা মিসিং মেয়েরও কেস আছে, তার নাম বাণী বড়ুয়া। সেটার ইনভেস্টিগেশন কমপ্লিট করেছে নায়ক, কিন্তু এতে তার বাবা সন্তুষ্ট নয়। এই ইনভেস্টিগেশন নিয়ে মেয়েটার বাবার যথেষ্ট ডাউট আছে, তাই সে বারবার পুলিশ স্টেশনে আসছে। আজও এসেছে। নায়ক তখন বলে, আরে ওই মেয়ে একটা প্রস্টিটিউট ছিল, এদের আবার কি বা হওয়ার থাকে, বেকার বেকার সময় নষ্ট করছে আমার। কল্পনাও দাঁড়িয়ে এসব শুনছিল। তখন তাকে তার সিনিয়র বলে, এবার তুমি একটু বাণীর বাবাকে বোঝাও আর সাইন নিয়ে এসো নায়কের ইনভেস্টিগেশনে, তাহলেই আমি এই কেসটা ক্লোজ করতে পারবো আর কি। আর হ্যাঁ, এখানে তোমারও সাইন লাগবে। এবার কল্পনা বলে, ওকে স্যার, আমি দেখছি ব্যাপারটা। অন্যদিকে জয় থেরাপিস্টকে বলছিল, আমি মেয়েটাকে পড়তে দেখেছি একেবারে জানালা ভেঙে, কিন্তু সে ইচ্ছে করে ঝাঁপ দেয়নি। মনে হচ্ছিল তাকে কেউ জোর জবরদস্তি করে ফেলছে। আর সেটাও কোনো মানুষ ছিল না, বরং একটা অন্ধকার ছায়া ছিল। তবে সেই ছায়াটা অদ্ভুতভাবে জীবন্ত ছিল, তাই তো মেয়েটাকে টেনে ফেলে দেয়। আমি নিজেও বুঝতে পারছি না আমি কি বলছি আর আমি কি দেখেছি, কিন্তু আমি যা দেখেছি তা সত্যি। মেয়েটা আসলেই নিজ ইচ্ছায় আত্মহনন করেনি, তাকে জোর করে আত্মহনন করানো হয়েছে। এদিকে বাণীর বাবা কল্পনাকে বলে, আমরা ফ্যামিলির সদস্যরা একে অপরের খুব ক্লোজ ছিলাম। বাণী তো আমার সাথে অনেক কিছু শেয়ার করত, আমাদের কারো কাছ থেকেই সে কখনো কোনো কিছু সিক্রেট রাখেনি। আমার কথা হচ্ছে, আমার মেয়ে যেমনই হোক না কেন, তাই বলে কি সে ডিজার্ভ করে না একটা ন্যায় বিচার? প্রত্যেকটা মানুষই তো ন্যায় বিচার চায়। কল্পনা বলে, আমি কি এরকম কিছু বলেছি? আমি বলেছি আপনার মেয়ে গায়েব হওয়ার পেছনে অন্য কারো হাত নেই,
আর সেটাই রিপোর্টে বলা আছে, অর্থাৎ সে আত্মহনন করেছে। তখন বাণীর বাবা বলতে থাকে যে আমি যখন শেষবার আমার মেয়েকে কল করেছিলাম তখন আমি শুধু তার চিৎকার শুনেছি। তাহলে সে চিৎকার কেন করছিল বলুন? উত্তর আছে এটার কোনো? কল্পনা বলে সে চিৎকার করেছিল, কিন্তু এটা তো এই রিপোর্টে কোথাও উল্লেখ করা নেই। বাণীর বাবা বলতে থাকে কিন্তু আমি তো বলেছিলাম, ইন্সপেক্টর নায়েককে সবই খুলে বলেছি। কল্পনা তখন বুঝতে পারে নায়েক কোনো মতে কেসটা ধামাচাপা দিয়ে দ্রুত ক্লোজ করতে চাইছে। এদিকে জয়কে থেরাপিস্ট বলে তুমি যে মেয়েটাকে নিজের দুঃস্বপ্নে দেখো তাকে কি তুমি চেনো? জয় বলে না, আমি চিনি না। থেরাপিস্ট বলতে থাকে তাহলে হতে পারে সে তোমার মাথার মধ্যে তৈরি করা একটা অন্ধকার কল্পনা, এছাড়া আর কিছুই না। জয় তখন বলে দেখুন আমি MBBS এর স্টুডেন্ট, তাই আমি খুব ভালো করেই জানি এসবের কনসেপ্ট বা ছায়ার ব্যাপারে। থেরাপিস্ট তখন বলে এই দুঃস্বপ্ন আর অন্ধকার ছায়ার সাথে কি সেই অ্যাক্সিডেন্টের কোনো কানেকশন আছে? কি মনে হয়? জয় বলে আপনি বারবার ঘুরে ফিরে সেই অ্যাক্সিডেন্টেই কেন ফিরে আসেন? আমি তো সবাইকে বলেছি সবটা, আমি যা বলেছি তা বলেছি, বাকি আমার আর মনে নেই। থেরাপিস্ট বলে মনে নেই নাকি তুমি ভুলে যাওয়ার চেষ্টা করছো? কোনটা বলো তো? তোমার এই স্বপ্ন, এই দুঃস্বপ্ন সব তো সেই অ্যাক্সিডেন্টের পর থেকেই শুরু হয়েছে, তাই হতে পারে এসব সেই অ্যাক্সিডেন্ট থেকেই আসছে। তাই তোমাকে খুলে কথা বলতে হবে সেই অ্যাক্সিডেন্টের ব্যাপারে। জয় এবার খুব রেগে যায় আর বলে আমি আর কোনো কথাই বলতে চাই না, আমার কথা বলা হয়ে গেছে। এই বলেই সে উঠে চলে যায়। অন্যদিকে কল্পনার সাথে বাণীর বাবা তার কথা বলা শেষে চলে যায়। কল্পনা তখন অনেক ভেবে চিন্তে সিদ্ধান্ত নেয় যে সে নায়কের রিপোর্টে সাইন করবে না, আর এই কেসটাকে আর একবার নিজের হাতে ইনভেস্টিগেট করে দেখবে। সে দেখতে চাইছিল আসল সত্যটা এখানে কোথায় লুকিয়ে আছে। এদিকে জয়কে তার মা বলে ডাক্তার এজাজের সাথে কেমন কথা হয়েছে? জয় বলে দেখো মা, এটাই শেষবার, আমি আর যাব না। এই কথা শুনে তার মা বলে তাহলে কি তুমি নিজে থেকেই বেটার হয়ে যাবে? একবার চান্স দিয়ে তো দেখবে না কি? আর খাবার কেন ঠিকমতো খাচ্ছ না? আজও কতগুলো রুটি এক্সট্রা রয়ে গেছে। জয় বলতে থাকে যে রুটি রয়ে গেছে সেগুলো হচ্ছে পৃথ্বীর ভাগের, তুমি আজও তার জন্য রান্না করেছো। এই বলেই জয় উঠে চলে যায়। আর বড় কথা হচ্ছে পৃথ্বী জয়েরই ভাই, বোঝাই যায় পৃথ্বীর সাথে কিছু তো হয়েছে, যা আমরা পরবর্তীতেই জানতে পারবো। দৃশ্য চলে যায় পরের দিন। কল্পনা আসে বাণীর সেই রুমে। কল্পনা পুরো রুমটা চারপাশ থেকে দেখে আর এখানকার সিসিটিভি ফুটেজও চায়, কিন্তু ম্যানেজার বলে ম্যাডাম সে রাতের কোনো ফুটেজ নেই, কারণ আগুন লেগে গিয়েছিল। নায়ক স্যার তো সব জানেন। এরপরই কল্পনা অফিসার কানিতকারকে বলে একটা রিপোর্ট তৈরি করতে ফায়ার ডিপার্টমেন্ট থেকে। এরপর সে জিজ্ঞেস করে এখানে জানালার কাজ কি নতুন লাগানো হয়েছে? ম্যানেজার বলে ম্যাডাম রাতে ভেঙে যাওয়ায় লাগানো হয়েছে। কল্পনা বলে তাহলে তো দেখা যায় সেই রাতে অনেক কিছুই হয়েছে। এরপর সে কানিতকারকে বলে তুমি দ্রুত লিস্ট বের করো, আমি কথা বলবো। তারপরে কল্পনা বাইরে এসে একটা ক্যামেরা দেখে আর কানিতকারকে বলে সে ক্যামেরার ফুটেজগুলো কালেক্ট করতে, হয়তোবা এখানে কিছু রেকর্ড হয়ে থাকতে পারে। এদিকে জয় অনলাইনে সার্চ করে যে কখনো কি অন্ধকার জীবিত হয়ে উঠতে পারে। জয় তখন এই বিষয়ের উপর রুমি নামের একটা ব্লগারের ভিডিও পায়। সে অন্ধকার আর প্যারানর্মাল বিষয়ে ভিডিওস করে থাকে। রুমি তার ভিডিওতে বলছিল অন্ধকারকে মানুষ এড়িয়ে যায়, কিন্তু এটা কোনো স্বাভাবিক কিছু নয়, বরং এখানে প্যারানর্মাল বিষয় লুকিয়ে আছে। এটা নিয়ে অনেক কিছু আমাদের জানার আছে। দেখা যায় জয় এসব ভিডিও দেখছিল তার প্র্যাকটিস ক্লাসে। সবাই তখন তাকে নিয়ে হাসাহাসি করলে জয় ল্যাপটপ নিয়ে বেরিয়ে যায়। এদিকে রুমি তার স্টুডিও থেকে বাড়ি ফিরে। বাড়ি এসেই সে একটা পার্সেল পায়, তার মামও হয়তো পাঠিয়েছে, কিন্তু রুমি বিরক্ত হয়ে সেটা ডাস্টবিনে ফেলে দেয়। তারপর তার সাবস্ক্রাইবারদের সাথে প্যারানর্মাল বিষয়ে কথা বলতে বসে। রুমি বলছিল অনেক সময় আত্মহনন করার পেছনে এইসবেরই হাত থাকে, যদিও অনেকেই প্যারানর্মাল বিষয়ে এক্সপিরিয়েন্স করার পর সেটা শেয়ার করতে ভয় পায় যে হয়তোবা তাদের মানুষ জাজ করবে, তাদের নিয়ে মজা করবে। তবে আমি আছি তাদের কথা শুনতে আর তাদের হেল্প করতে, তাই কারো কিছু বলার থাকলে প্লিজ শেয়ার করতে পারো। তখন জয় জয়েন করে। সে বলতে থাকে এসব মানসিক রোগকে কেন তুমি বলছো ভূত প্রেতাত্মার কথা? লাইক সাবস্ক্রাইব ভিউজের জন্য? অসুস্থ একটা মানুষ তুমি। রুমি তখন বলে তুমি কাকে অসুস্থ বলছো? অসুস্থ তো তারা যারা এসব প্যারানর্মাল জিনিস অভিজ্ঞতা করার পরও শেয়ার করতে পারে না ভয়ের কারণে, কারণ তারা জানে কিছু অসুস্থ মানুষ তাদেরকে মানসিক রোগী বলবে। তাই তোমার ফালতু কথা তোমার কাছেই রাখো। জয়ের পর আর কিছুই বলে না,
কারণ সে নিজেও প্যারানর্মাল অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছে, তবে সেটা সে একসেপ্ট করতে চায় না। এদিকে কল্পনা সিসি ক্যামেরার ফুটেজে দেখে বানি পেছনে তাকিয়ে পালিয়ে যাচ্ছে, যেন কেউ তাকে তাড়া করছে, কিন্তু পেছনে তো আসলে কেউ ছিল না। কল্পনা এটা দেখে বেশ কনফিউজ হয়ে পড়ে। এর ব্যাখ্যাটা কি হতে পারে সেটা নিয়েই ভাবতে থাকে। এরপরই কানিতকার বানির কল রেকর্ডের লিস্ট এনে দেয়। কল্পনা দেখে একটা নাম্বারে বারবার বানি কল করছিল, যখন থেকে সে গায়েব। তাই বানি কল করার জন্য নাম্বার তুলে দেখে এটা তো ডাক্তার পৃথ্বীর নাম্বার, তবে কল যাচ্ছে না কারণ সেটা বন্ধ। অন্যদিকে জয় তার ভাই পৃথ্বীর ল্যাপটপ আনলক করার জন্য অনেক পাসওয়ার্ড অ্যাপ্লাই করে, কিন্তু সবগুলোই রং দেখায়। তাই সে ব্যর্থ হয়ে ঘুমিয়ে পড়ে। তখনই সে স্বপ্নে দেখে একটা অন্ধকার ছায়া, যে ছায়া তাকে ঘিরে ধরেছে, আর তার উপর বসে আছে এক ভয়ঙ্কর মহিলা। সাথে সাথেই জয়ের ঘুম ভেঙে যায়। তার মা বলে, কি হলো, আবারও দুঃস্বপ্ন? তুমি কি ঠিক আছো? জয় বলে, হ্যাঁ মা, আমি ঠিক আছি, চিন্তা করো না। তার মা তখন বলে, ভালো না লাগলে আজ কলেজ যেও না, রেস্ট করো আর মেডিসিন নিয়ে নাও ঠিক মতো। এদিকে কল্পনা বানির বাবাকে এসে জিজ্ঞেস করে, ডাক্তার পৃথ্বীকে বানি 12 থেকে 13 বার কল করেছে, যেই রাতে সে গায়েব হয়ে যায়। তাই কখনো কি সেই ডাক্তারের ব্যাপারে আপনার সাথে কথা বলেছে? আপনি জানেন কিছু? বানির বাবা বলে, না তো, আমি তাকে চিনি না, কারণ বানি আমাকে এ ব্যাপারে কিছুই বলেনি কখনো। কল্পনা এরপর বানির রুম দেখতে যায়, আর সেখানে একটা কার্ড পায় আত্মা নামে। বানির বাবা বলে এখানে বানি থেরাপির জন্য যেত, কারণ সে অনেক উপকার পেয়েছে। এরপরে কল্পনা কানিতকারকে নিয়ে চলে যায়। তখন বানির বাবাও বাইরে যায়। এরপর বানির মা উঠে বেশ অদ্ভুতভাবে বানির রুমের আলমারি খোলে আর বলে, আয় বাইরে আয়, তারা সবাই চলে গেছে, চলে আয় বাইরে। এবার এখানে এনার কি কাহিনী, আসলে কি উনি মানসিকভাবে অসুস্থ নাকি সুপার ন্যাচারাল কিছু আছে তা আমরা পরেই জানতে পারবো। এদিকে কল্পনা আসে আত্মা হিলিং সেন্টারে, অর্থাৎ আত্মা হিলিং সেন্টার আর কি। সেখানে এসে সে আয়শা নামের একজনের সাথে দেখা করে। আয়শা বলে গত 4 মাস ধরে বানি আসছে না এখানে। তারপর কল্পনা পৃথ্বীর অ্যাড্রেসটা নিয়ে নেয়, আর আয়শা কল্পনাকেও তার কার্ড দেয় আর বলে, আপনি কখনো থেরাপি নিতে চাইলে আসতে পারেন। এদিকে জয় রুমিকে মেসেজ করে আর বলে, কখনো কি সত্যি অন্ধকার জীবিত হতে পারে? রুমি বলে, কেন জিজ্ঞেস করছো? জয় বলে, কারণ আমি দেখেছি সেই অন্ধকারকে। রুমি তখন বানির মায়ের ইন্টারভিউটা তাকে দেয়। জয় দেখে সেখানে বানির মা বলছে, আমার মেয়েকে সেই অন্ধকার নিয়ে গেছে। এবার তো জয় বানির ছবি দেখে চমকে ওঠে, কারণ সে যেই মেয়েটাকে স্বপ্নে দেখছে আসলে এটা বানিই ছিল। জয় ভয়ে ল্যাপটপ বন্ধ করে ফেলে, কারণ সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। সে তো আগে কখনোই বানিকে দেখেনি, তাহলে সে কিভাবে বানিকে স্বপ্নে দেখতে পারলো? আর একই স্বপ্ন যেখানে অন্ধকার বানিকে নিয়ে যাচ্ছে। এতগুলো প্রশ্ন, কিন্তু জয়ের কাছে তার একটারও উত্তর নেই। তখনই সেখানে কল্পনা আসে আর জয়কে জিজ্ঞেস করে, পৃথ্বী কোথায়? জয় জানায় সে বাসায় নেই। কেন, কি হয়েছে? কল্পনা তখন বলে, এই মেয়েটার নাম বানি। সে কে ছিল? পৃথ্বীর গার্লফ্রেন্ড। দেখেছো তাকে কখনো? জয় বলে, না, আমি চিনি না তাকে। তখন জয়ের মা আসে আর কল্পনা তাকে বলে, বানি মিসিং, আর আমাদের মনে হচ্ছে পৃথ্বী আছে এর পেছনে। সে কোথায়? জয়ের মা বলে, এটা অসম্ভব। তখনই পৃথ্বীকে দেখানো হয় যে গত 1 মাস ধরে কোমায় আছে। যেদিন বানি মিসিং হয় তার একদিন আগেই পৃথ্বী কোমায় চলে যায়, আর এখনো তো সে বিছানায় পড়ে আছে। কল্পনা এসব শুনে বলে, আচ্ছা ঠিক আছে, আমাদের কাছে পৃথ্বীর ট্যাবলেট, ল্যাপটপ এসব থাকবে, চেক করে দিয়ে দেওয়া হবে, আর যখন তার হুঁশ আসবে আমাদের অবশ্যই ইনফর্ম করে দিবেন। কল্পনা যাওয়ার সময় কানিতকারকে বলে। বানির ছবি দেখে জয় কেন যেন শকড হয়েছিল, কিন্তু কেন? এবার কল্পনা আবারও বানির পালানোর ভিডিওটা দেখে আর বলে তার মুখে স্পষ্ট একটা ভয়, আর আমি জানি এই ভয়টা কিসের। এখানে বোঝা যায় কল্পনারও একটা অতীত আছে। অন্যদিকে রাতের বেলা জয় লুকিয়ে আসে রুমির সাথে দেখা করতে। সে রুমিকে বলে, আমি তোমার ভিডিওতে বলা অন্ধকার বাস্তবে দেখেছি। আমার আর আমার ভাইয়ের সাথে একটা অ্যাক্সিডেন্ট হয় 22 তারিখ, আর সেই একই অন্ধকার আমি স্বপ্নে দেখেছি বানিকে নিয়ে যেতে। আমি জানি না কাকে বলবো, কে বিশ্বাস করবে, তাই তোমাকে বলছি, প্লিজ হেল্প করো। রুমি বলে, অ্যাক্সিডেন্টের ব্যাপারে আরো বলবে আমাকে? তখনই দৃশ্য চলে যায় ফ্ল্যাশব্যাকে। দেখা যায় জয় আর পৃথ্বীর গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায়। জয়ের হুঁশ ফিরলে সে দেখে পৃথ্বীকে অন্ধকার টেনে নিয়ে যাচ্ছে। জয় তখন তার ভাইয়ের হাত শক্ত করে ধরে। সেই সময়ে জয়ের দিকে ভয়ঙ্কর একটা ক্রিয়েচার তাকিয়ে থাকে আর জয়কেও আক্রমণ শুরু করে।
তবে সেই সময় একটা গাড়ি আসলে জয় তার ভাইয়ের হাত টেনে তাকে অন্ধকার থেকে কেড়ে নিয়ে আসে, আর এভাবেই সে তার ভাইকে এখনো বাঁচিয়ে রেখেছে। এরপর রুমিকে জয় আরো বলে, তবে থেকেই আমি এসব অন্ধকার দেখি, আর বাণীকেও আমি স্বপ্নে দেখেছি। প্লিজ আমাকে হেল্প করবে এই রহস্য বের করতে। আমি কেমন যেন এই সবের মধ্যে তলিয়ে যাচ্ছি, কোনো কুল কিনারা পাচ্ছি না। রুমি এসব শুনে বলে, ওকে, আমি সাহায্য করব। জয় তখন চায় বাণীর মায়ের সাথে মিট করতে, তাই রুমি তাকে বাড়ি পৌঁছে দেয় আর বলে, আমি কাল দেখা করব তোমার সাথে। এই বলেই রুমি চলে যায়, আর জয় দেখে তার ভাইয়ের যে গাড়ির অ্যাক্সিডেন্ট হয় সেই গাড়ির উপর থেকে কাপড়টা নিচ থেকেই সরে যাচ্ছে, আর এমনটা প্রতিদিনই হয়। জয় ওই কাপড় আবারও পুনরায় দিতে গিয়ে দেখে তার ভাই বসে আছে। পৃথ্বী তখন বলে, গাড়িতে এসে বস, আমি বলছি এসে বস। জয় বসার পর পৃথ্বী বলে, তুই কেন এরকম করলি জয়? আমি জানি তুই মিথ্যা বলছিস। জয় বলে, আমি কিছুই মিথ্যা বলিনি, কি হচ্ছে এইসব? পৃথ্বী বলে, তুই সব জানিস, তুই মিথ্যা বলছিস, আর তুই পুরো দুনিয়াকে মিথ্যা বললেও এই অন্ধকার সত্য জানে, এটাকে বোকা বানাতে পারবি না। এই কথা বলেই পৃথ্বী গায়েব হয়ে যায়। তখনই জয় দেখে সামনে থেকে ভয়ঙ্কর রূপে বাণী দৌড়ে আসছে, এসেই গাড়ির গ্লাস ভেঙে ফেলছে। জয়ের সে কি হাড় হিম করা ভয়, আর এর মধ্যেই জয় আবারও বাস্তবে ফিরে আসে। তখন সে দেখে রাস্তার লাইটগুলো ভেঙে গেছে, অন্ধকার ঘনিয়ে আসছে। এখান থেকেই দৃশ্য পরিবর্তন হয় আর আসে একানাথ চাইল্ড শেল্টারে, যেখানে একটা বাচ্চা ছেলেকে মারধর করা হচ্ছিল কেন সে বাথরুম ইউজ না করে বিছানা খারাপ করে। তাছাড়াও তাকে বিভিন্ন রকম টর্চার তো করা হতোই। এবার পরদিন সেখানে প্রাণায় নামের একজন লোক তার টিম নিয়ে চলে আসে, আর এই শেল্টারের বাচ্চাদের উপর একটা এক্সপেরিমেন্ট করে। সেখানে সবার মাথায় একটা বেল্ট লাগিয়ে দেয়, আর তারপর মেশিন ইউজ করে হাই ওয়েভ তৈরি করে। একে একে সব বাচ্চা মাটিতে পড়ে গেলেও একটা বাচ্চা ঠিকই বসে থাকে, তার চোখ হয়ে যায় সাদা, আর তার গামা ওয়েভ ছিল খুব স্ট্রং। প্রাণায় এবার তাকে চুজ করে নিজের কোনো একটা প্রজেক্টের সাবজেক্ট হিসেবে, আর সে সাথে সাথে কল করে কাউকে বলে, আমি পেয়ে গিয়েছি সাবজেক্ট, তার গামা ওয়েভ খুব স্ট্রং, সে একদম পারফেক্ট। এখান থেকেই দৃশ্য পরিবর্তন হয়, আর আমাদের আবারও পৃথ্বীকে দেখানো হয় তার এমআরআই করা হচ্ছিল। ওদিকে জয় ঘুম থেকে উঠে যায় স্বপ্ন দেখে, আর তাকে রুমি মেসেজ করে তাড়াতাড়ি দেখা করার জন্য বলে। এদিকে জয়ের মা সারিতা ডাক্তারকে জিজ্ঞেস করে পৃথ্বীর ব্যাপারে। ডাক্তার জানায় এখনো তেমন কোনো আপডেট নেই, কিন্তু খারাপও কিছু হচ্ছে না, আশা রাখতে হবে, সে নিশ্চয়ই ভালো হয়ে যাবে। এদিকে কল্পনা সুইম করতে এসে পানির নিচে একটা শাড়ি কল্পনা করে আর তাড়াতাড়ি উঠে পড়ে। সে আরো মনে করছিল একটা মেয়ের মুখে কালি দেওয়া হচ্ছে। এসব ভাবতে ভাবতে কল্পনা অস্থির হয়ে ওঠে। তখনই কানিতকার কল করে আর বলে, পৃথ্বীর ট্যাবলেট সাইবার টিম টাচ করতে রাজি নয়, আমার মনে হয় নায়ক কিছু লুকিয়ে রাখার চেষ্টা করেছে এইসব করে। কল্পনা তাই সোজা কমিশনারকে রিকোয়েস্ট করে তার থেকে অর্ডার আনে, আর কানিতকারকে বলে, কমিশনার স্যারের অর্ডার, বলো তাদেরকে। কানিতকার তখন বলে, ওকে ম্যাডাম, আপনাকে আসতে হবে না, আমি দেখছি। কল্পনা তখন সে আত্মা হিলিং এ যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। অন্যদিকে প্রাণায় সেই বাচ্চা ছেলেটাকে টাকা দিয়ে শেল্টার থেকে নিয়ে চলে যায়। এদিকে বাণীর মা উষ্মির সাথে দেখা করতে আসে রুমি এবং জয়। রুমি উষ্মিকে জিজ্ঞেস করে বাণীর সাথে কি হয়েছে, কিন্তু উষ্মি কোনো কথাই বলে না। বাণীর বাবা তখন বলে, সে অসুস্থ, তাই ছেড়ে দাও, কথা বলবে না। বাণী চলে যাওয়ার পর থেকে এমন হয়ে গেছে সে। জয় তখন উষ্মিকে বলে, ওইদিকে কি দেখছেন আন্টি? উষ্মি বলে ওঠে, অন্ধকার। জয় তখন বলে, আপনি দেখতে পাচ্ছেন সেই অন্ধকারকে? উষ্মি বলে, তো তুমিও তো দেখেছ, কি হলো দেখনি? জয় এই কথায় বেশ চমকে যায়। রুমি তখন বলে, আন্টি, বাণীর সাথে কি হয়েছিল? উষ্মি বলে, কিছুদিন ধরে খুব ভয়ে ভয়ে থাকতো, যেন কারো থেকে সে লুকিয়ে থাকার চেষ্টা করছিল। গায়েব হওয়ার এক রাত আগের কথা। এবার দৃশ্য চলে যায় ফ্ল্যাশব্যাকে। দেখা যায় উষ্মি ঘুম থেকে উঠে পড়ে। সে দেখতে পায় বাণী তার ঘরে নেই, বাইরে একা একা দোলনায় দোল খাচ্ছে, আর একা একাই হাসছে, যেন তার পাশের দোলনায় কেউ একজন আছে। বাইরে এসে উষ্মি বাণীকে ডাকে, কিন্তু পায় না। তারপর দেখে বাণী দাঁড়িয়ে আছে। সে তখন বাণীর কাছে যেতেই বাণী একটা সুইং এর উপর উঠে ঘুরতে থাকে। তার পাশেই ছিল ছোট্ট আর একটা অদ্ভুত মেয়ে। বাণীকে তখন টেনে তার মা নিয়ে আসে, কিন্তু উষ্মি তখন কিছু একটা দেখে একটা ঘোরের মধ্যে চলে যায়। এসব বলে উষ্মি বর্তমানে কাঁদছিল আর বলছিল, বাণীর পেছন পেছন সেই অন্ধকার থাকতো, আর এটাই আমার মেয়েকে খেয়ে ফেলেছে। জয় বলে, পৃথ্বী ভাইয়ের ব্যাপারে কখনো বাণী বলেছে আপনাকে? আমার মনে হয় এদের দুজনের সাথে অন্ধকারের কিছু কানেকশন আছে। উষ্মি তখন বলে, তুমি নিজেই বাণীকে জিজ্ঞেস করে নাও, সে তো তোমার পাশেই দাঁড়িয়ে আছে, যাও তাকে গিয়ে খুঁজে নাও। এবার বাণীর বাবা উষ্মিকে নিয়ে যায় ওষুধ খাওয়াতে। জয় তখন সত্যি সত্যি বাণীর রুমে আসে
আর সে তখন কিছু একটা ফিলও করছিল। বাণীর আলমারির সামনে আসতেই একটা অদ্ভুত হাত তাকে টেনে নিয়ে যায় ভেতরে। রুমি এসে তখন জয়কে পায় না। ওইদিকে জয় দেখছিল একটা ছোট্ট বাচ্চা মেয়ে ভয় পেয়ে বসে আছে। জয় তার দিকে হাত বাড়াতেই বাণীর ভয়ঙ্কর হাত এসে জয়কে ধরে নেয়। জয় তখন চিৎকার করে উঠতেই রুমি আলমারি ওপেন করে। জয় তখন ভয় পেয়ে পালিয়ে বাইরে চলে আসে। উষ্মি বলছিল, তুমি অন্ধকার থেকে পালিয়ে বাঁচতে পারবে না, সে সবাইকে শেষ করে ফেলবে। জয় তখন রুমিকে বলে, আমাকে এখান থেকে নিয়ে যাও, আমি নিঃশ্বাস নিতে পারছি না, আমার কেমন অস্থির লাগছে। এদিকে রুমে উষ্মি শুয়ে শুয়ে গান গাইছিল, ঘুম পাড়ানি গান। সেই সময়ে আয়নায় দেখা যায় ছোট্ট একটা মেয়ে শুয়ে আছে, যেটা সম্ভবত বাণীর ছোটবেলা, আর তার পাশেই বসে আছে বাণীর বড়বেলা। ব্যাপারটা খুবই অদ্ভুত। এদিকে কল্পনা আসে আয়েশার সাথে দেখা করতে। তখন তাকে কানিতকার কিছু স্ক্রিনশট পাঠায়। এগুলো ছিল পৃথ্বীর ট্যাবলেটের থেকে পাওয়া। কল্পনা বলে, এগুলো তো মেডিকেল রিপোর্ট, আমাকে তুমি একজন ডাক্তারের সাথে দেখা করার ব্যবস্থা করাও, যাতে আমি এইসব সম্পর্কে জানতে পারি। এরপরই কল্পনা আয়েশাকে বলে, আমাকে কি এমন থেরাপি দেওয়া যাবে যার মাধ্যমে স্ট্রেস কমবে? আয়েশা বলে, হ্যাঁ অবশ্যই, তুমি সন্ধ্যায় আসো। কল্পনা তখন জিজ্ঞেস করে, সত্যিই কি কাজ হবে? আয়েশা বলে, আমাকে একবার বিশ্বাস করেই দেখো, হবে। অন্যদিকে রুমি জয়কে তার বাড়ি নিয়ে আসে। সেখানে ডাক্তার আজিজ আসে, আর এই হচ্ছে রুমির মামা। রুমি বলে, তোমরা একে অপরকে কিভাবে চেনো? জয় জানায় যে সে আমার ডাক্তার। রুমি এরপর জয়কে রুমে এনে রেস্ট করতে বলে, কারণ তার প্যানিক অ্যাটাক এসেছিল। আজিজ রুমিকে আলাদা নিয়ে বলে, কি করছো? রুমি জানায়, আমরা একসাথে একটা স্টোরিতে কাজ করছি। আর তুমি কেন এসেছো? আজিজ বলে, রুমি, এই ছেলেটার মাথায় সমস্যা আছে, তার ট্রিটমেন্ট লাগবে। কেন নিজেকে ভেজালে ফেলছো খামাখা? তোমার মায়ের ব্যাপারে তুমি কিচ্ছু জানো না, বাচ্চাদের মতো কেন এখনো আছো? রুমি বলে, আমি কিছুই জানতে চাই না, আমার কোনো আগ্রহ নেই। আর হ্যাঁ, আমি কোনো বাচ্চা না, তাই প্লিজ আমার ব্যাপারে ঢোকার চেষ্টা করবে না, চলে যাও। এদিকে কল্পনা এসে ডাক্তারের সাথে দেখা করে আর বলে, আচ্ছা এই রিপোর্টগুলো কিসের ছিল? অর্থাৎ যে রিপোর্টগুলো কল্পনা পৃথ্বীর ট্যাবলেটে পেয়েছে। ডাক্তার জানায়, এটা একটা ক্লিনিক্যাল ট্রায়ালের ছিল। এখানে এমন সব মাদক ইউজ করা হয়েছে যেগুলো ব্যান করা। অর্থাৎ এই মাদকগুলো রোগীকে দিলে সে তোমার বশে চলে আসবে, তুমি তাকে যা বলবে সে তাই মানতে শুরু করবে। ধরো তুমি এটা কানিতকারকে দিলে আর বললে তুমি ক্যাটরিনা কাইফ, তাহলে কানিতকার সেটাই বিশ্বাস করে চিকনি চ্যামেলি ডান্স শুরু করবে, বুঝলে তো? তারপরই কল্পনা এখানে সাবজেক্টের নাম দেখে, যা ছিল জুড রোজারিও। অন্যদিকে সারিতা আজিজকে একটা ভিডিও দেখায় যেখানে জয় উল্টোপাল্টা কিছু করছিল। আজিজ বলে, জয়ের মানসিক অবস্থা ঠিক রাখতে হলে মেডিসিন ঠিক সময়ে নিতে হবে, আর না হলে সে নিজেকেও আঘাত করতে পারে। অন্যদিকে কল্পনা আত্মা হিলিং সেন্টারে আসে আর সেখান থেকে বেরিয়ে যায় প্রাণায়। কল্পনা দেখে সেই বাচ্চাটা এখানে বসে আছে, যাকে প্রাণায় কিনে নিয়েছে। ছেলেটার নাম ওমার। আয়েশাকে তখন তার অ্যাসিস্ট্যান্ট বলে, ম্যাডাম, এই ওমার ছেলেটাকে টর্চার করা হয়েছে, আর তাকে দেখে মনে হচ্ছে সে কোনো ট্রমায় রয়েছে, রেস্কিউ করে এখানে আনা হয়েছে, তাই আপনি একটু দেখুন তো। আয়েশা ওমারকে এসে সুন্দর করে বলে যে তার ঘর এখানেই, তার কিছু লাগলে সে যেন বলে, আর যত ইচ্ছে তত ক্যান্ডি সে নিতে পারে। ওমারও তখন তার কথা শোনে। কল্পনা এসব দেখে খুশি হয় যে আয়েশা কত সুইটলি আচরণ করছে। অন্যদিকে রুমি জয়ের হাত দেখে বলে, এটা কিভাবে হলো? জয় বলে, মনে হয় বাণী ধরেছে বলে। আমি এসব কি যে বলছি নিজেও জানি না, মনে হচ্ছে পাগল হয়ে যাব, কিছু বিশ্বাস করার মতো নয়। রুমি বলে, এই সব সত্যি, তুমি পাগল হয়ে যাচ্ছ না। এই পৃথিবীতে এমন অনেক কিছুই আছে যা আমরা বিনা কারণে বিশ্বাস করি, কিন্তু সেই জায়গায় তুমি বাণীকে দেখেছো, ফিল করেছো। এখন প্রশ্ন এটা নয় যে এসব সত্যি কিনা, বরং প্রশ্ন এটা, এসব হচ্ছে কেন? অন্যদিকে কল্পনার মাথায় একটা বেল্ট লাগায় আয়েশা আর তাকে অতীতের সময়ে যেতে বলে। কল্পনা একটা মেয়েকে পছন্দ করত, হয়তোবা তাদেরকে একসাথে গ্রামের মানুষ দেখে ফেলে। তখন অন্ধকার দেখে চোখ খোলে কল্পনা। আয়েশা বলে, অন্ধকার থেকে না পালিয়ে সেটাকে ফেস করো। পরে আবারও কল্পনা চোখ বন্ধ করে। গ্রামের লোকেরা দেখে ফেলায় হয়তোবা তার পার্টনার পানিতে পড়ে মারা যায়, তবে এখানে দেখানো হয় না সে মারা যায় কিনা। বর্তমানে এই সব দেখে কান্না করতে শুরু করে কল্পনা। আর কোনো কারণে আয়েশা আর কল্পনা দুজন একে অপরের ফিলিংস বুঝতে পারছিল। তখনই তারা দুজন কাছাকাছি চলে আসে। এদিকে জয় ঘরে আসার পর তার মা বলে, তুই ওষুধ খাচ্ছিস না, ডাক্তারের কথাও তো শুনছিস না, কি করছিস এইসব? জয় বলে, মা, আমি ডিপ্রেশনের জন্য এমন কিছু করছি না, আমি সত্যিই কিছু দেখতে পাচ্ছি যার সাথে পৃথ্বী কানেক্টেড। সারিতা বলে, সেই সব কিছু স্বপ্নে, এই দেখ তোর আসল সত্যটা কি। তখন ভিডিওতে দেখা যায় আসলে গ্যারেজে কোনো গাড়িই নেই,
আর জয় নিজে একাই মাটিতে পড়েছিল। সারিতা বলে, অ্যাক্সিডেন্টের পর সেই গাড়ি তো বাড়িতেই আসেনি, তাহলে তুই কি করছিলি? তুই সব ভুল দেখছিস, ভ্রম এইসব। মেডিসিন নে, না হলে আমি দুই ছেলেকে এভাবে অসুস্থ অবস্থায় সামলাতে পারবো না। এবার জয় সব কথা একসাথে মনে করছিল, আর সে নিজেকে কল্পনা করে অন্য দুনিয়ায়, যেখানে পৃথ্বী তাকে বলছিল, যা দেখছিস সব সত্য, নিজেকে সারেন্ডার কর জয়। কেমন ফিল হচ্ছে তোর? জয় বলে, খুব ভালো লাগছে, আগে এমন ফিল কখনো হয়নি। তো দেখা যায় জয়ের মাথায়ও একই বেল্ট লাগানো, আর এই সবকিছু করছে পৃথ্বী। এবার এটা স্পষ্ট যে পৃথ্বী তার ভাইয়ের সাথে ট্রায়াল করেছিল। দৃশ্য পরিবর্তন হয়, আর দেখা যায় এক লোক জুলিয়া নামের মেয়েকে বারবার দেখছিল। তখন তার মা এসে জুলিয়াকে ঘরে নিয়ে যায়, তাই লোকটাও বেশ বিরক্ত হয়। সে দেখে তার পেছনে একটা ছেলে বাইকে করে আসছে। লোকটা তখন এটা দেখেই পালাতে থাকে। পালিয়ে আসার পরই বাইকটাও চলে যায়। লোকটা একটা লাইব্রেরিতে কমিক বুক খুঁজতে আসে। লাইব্রেরিয়ান বলে, তোমার কমিক আসেনি, বিরক্ত না করে যাও এখান থেকে। লোকটা বলে, আমি আরো 10,000 টাকা দিচ্ছি, তাও আসলে আমাকে জানিও। লোকটা অন্ধকার থেকে বাঁচতে চাইছিল, তাই সে একটা আলো জ্বালিয়ে কোনো মতে আসে নিজের রুমে। এসেই সেখানে বসে পড়ে। তখন দেখা যায় একটা পুতুল তার সাথে ছিল, যার গায়ে যে অক্ষর লেখা। এবার কেন সে অন্ধকার থেকে বাঁচতে চাইছে তা এখানে ক্লিয়ার করা হয় না, তবে সামনে গিয়ে করা হবে হয়তো। দৃশ্য পরিবর্তন হয়, আর দেখা যায় জয়কে। সে প্রতিদিনের মতো আজ ভয়ঙ্কর স্বপ্ন দেখেই ঘুম থেকে ওঠে। আর পৃথ্বীর জন্মদিন আজ, তাই সে তার মায়ের সাথে হসপিটালে আসে, কিন্তু ভাইকে আর কেক খাওয়াতে পারে না। সে আবারও অস্থির হয়ে চলে যায় হসপিটাল থেকে। এদিকে কল্পনা আসে বাণীর বাড়িতে, কারণ গত রাতে আত্মহনন করেছে উষ্মি আর তার স্বামী। উষ্মি আত্মহনন করার সময় তাকে বাধা দিতে তার স্বামী আসে, কিন্তু বাণীর আত্মার বশে পড়ে তার বাবাও আত্মহনন করে নেয়। কল্পনা লাশ দেখে বলে, আন্টি নয় মানসিকভাবে অসুস্থ ছিলেন, তাই আত্মহনন করেছেন। কিন্তু আঙ্কেল কেন আত্মহনন করলেন? তিনি তো সম্পূর্ণ সুস্থ ছিলেন, আর কেস ইনভেস্টিগেশন করার জন্য কত চেষ্টা করছিলেন। আর জয় তাদের সাথে দেখা করেছিল এই ঘটনার আগে, তাই তাকে পুলিশ স্টেশনে নিয়ে আসো, কথা আছে। অন্যদিকে জয় তার ক্লাসে বসে বসে এইসব কল্পনা করছিল যে তার পাশে তার ভাই আছে। তাই ক্লাস শেষে সে তার টিচারকে জিজ্ঞেস করে, ক্লিনিক্যাল ডিপ্রেশন নিয়ে কি কাজ করছিল পৃথ্বী, মানে কোন প্রজেক্ট বা কোন ট্রায়াল? তার টিচার বলে, আমি তো জানি না, কিন্তু তোমার তো সবার আগে জানার কথা, যদি এমন কিছু সে করে থাকতো। জয় কথা বলা শেষ করতে পারছিল না একটা কলের জন্য, তাই বাইরে আসে আর দেখে এই কলগুলো কানিৎকার করছিল। কানিৎকার জয়কে জোর করে ধরে থানায় নিয়ে চলে যায়। এদিকে ওমারকে জোর করছিল হসপিটালে যাওয়ার জন্য। আয়েশা বলে, এইভাবে একটা বাচ্চাকে ট্রিট করে নাকি? তোমরা যাও, আমি তার সাথে কথা বলছি। ওমার তখন বলে, আমার ভয় করে কোথাও যেতে, আমি এখানেই থাকবো। আয়েশা বলে, এখানেই তো থাকবে, এটা সামান্য মেডিকেল চেক আপ, তাই যাও, আর আসার পর আমি তোমার জন্য প্রাইজ রাখবো, ঠিক আছে? ওমার তখন তার কথায় খুশি হয়ে যায় আর রাজিও হয় তাদের সাথে যেতে। এদিকে আমরা একটা কমিক বুক ইভেন্ট দেখতে পাই, যেখানে রাইটার কানিষ্ক এসেছিল, আর তার জনপ্রিয় কমিক বুক হচ্ছে কালিয়া। তখন সেখানে সেই মোটা লোকটা এসে বলে, স্যার, আমি এসেছি আপনার বুক সত্যা দ্য ওয়ারিয়ার মঙ্কের প্রথম কপির জন্য। প্লিজ স্যার, বোঝার চেষ্টা করুন, এটা বাঁচা মরার প্রশ্ন। কানিষ্ক বলে, তো তুমিই সেই পাগল যে আমাকে দিনরাত মেসেজ ইমেল করছো? লোকটা বলে, হ্যাঁ, আমিই সেই জুড রোজারিও। তো আমরা এখানে তার নামটা জানতে পারি যে সেই হচ্ছে জুড, যার নাম কল্পনা পৃথ্বীর মেডিকেল ট্রায়ালে দেখেছে। জুড তখন বলে, আমি আজ এই বুক না নিয়ে যাব না, প্লিজ কারো কাছে কপি থাকলে আমাকে দিয়ে দাও। সবাই তখন তাকে পাগল ভেবে বের করে দেয় সব থেকে। এদিকে কল্পনা জয়কে বলে, বাণীর মোবাইলে বারবার পৃথ্বীর নাম্বার পাওয়া গেছে, আর তুমি কাল তার মা বাবার সাথে দেখা করতে গিয়েছিলে, আর ঠিক তার 10 ঘন্টা পর তার মা বাবা মারা গেল। তাই এখন বলো, তোমাদের দুই ভাইয়ের মধ্যে কি কানেকশন আছে এখানে, যা আমি জানি না। এবার জয় বলে, এখানে কিছু একটা সুপার ন্যাচারাল হচ্ছে। অন্ধকার সবার আগে ভয় দেখায়, আর পরে তাকে আত্মহনন করতে বাধ্য করে। এইসব কথা শুনে কল্পনা হাসতে থাকে, আর এরপর তাকে পৃথ্বীর ট্রায়াল রিপোর্টটা দেখায়। তাকে বলে, এখানে বাণী, জুড আর এক্স নামে এক রোগীর উপরে সে এক্সপেরিমেন্ট করেছে, তাও নিষিদ্ধ মাদক ইউজ করে। এ ব্যাপারে কি বলবে তুমি? জয় বলে, এগুলো ডিপ্রেশন কিওর করার জন্য সে করত, আমি জানি এটা দিয়ে কারো ক্ষতি করতে সে চায়নি। আর সেই এক্স রোগীটা আমিই ছিলাম। পৃথ্বী লুকিয়ে আমাকে সেই ল্যাবে নিত, আর তার বিশ্বাস ছিল এটার মাধ্যমে আমি অন্ধকারের সমস্যা থেকে বেরিয়ে আসব, তাই আমার উপর এক্সপেরিমেন্ট করেছে। কিন্তু আমি জানতাম না বাণীও ছিল তার পেশেন্ট। তখন বাইরে ঝগড়া হলে কল্পনা সেগুলো মিটমাট করতে চলে যায়, আর রুমি এই সুযোগে কিছু ডকুমেন্টের ছবি তুলে ফেলে। কল্পনা এসে বলে, ঠিক
ঠিক আছে, এখন তোমরা দুজন যাও, কিন্তু সিটির বাইরে যাবে না। তারা যাওয়ার পর কল্পনা কানিৎকারকে জুডের প্রোফাইল দেয় আর বলে খোঁজ করতে। রুমি বাইরে এসে বলে, আমি কিছু ছবি পেয়েছি যার মাধ্যমে অন্ধকারের কিছু রহস্য বের করতে পারবো, দেখো তো ছবিগুলো। জয় দেখে বলে, এটা তো সেই জানালা যার মাধ্যমে বাণী ঝাঁপ দিয়েছিল। রুমি বলে, ওকে, এখানে ঠিকানা আছে, আমাদের সেখানে যেতে হবে। এদিকে জুডের স্ত্রীকে এসে কল্পনা জিজ্ঞেস করে তার ব্যাপারে। তার স্ত্রী জানায়, আমাদের মেয়ে জুলিয়া আমার সাথেই থাকে, কিন্তু জুড জেলে যাওয়ার পর আমি ডিভোর্স নিয়ে নেই, আর তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আপনারা সবাই এসে আমাকে এক কাহিনী কেন জিজ্ঞেস করেন? কল্পনা তখন বলে, আর কে এসেছিল? জুডের স্ত্রী জানায়, নায়ক। এরপরই কল্পনা বাইরে এসে কানিৎকারকে বলে, তার মানে নায়ক আগে থেকেই জানতো জুড এবং বাণীর কানেকশন। অন্যদিকে ওমার ফিরে এসে আয়েশাকে বলে যে, তুমি মিথ্যা বলেছ, আমাকে সুই দিবে না, কিন্তু আমাকে সুই ফুটিয়ে দিয়েছে ডাক্তার। তবে মজাও পেয়েছি, কারণ ডাক্তার আমাকে বড় চেয়ারে বসিয়েছিল, অনেক বাতি জ্বলছিল, আমি গার্ডেনে গিয়েছি, একজন নতুন বন্ধুর সাথে অনেক খেলেছি। আয়েশা বলে, তাই নাকি? তাহলে তো খুব মজা করেছো, আর এ নাও, এটা তোমার প্রাইজ। ওমার তখন আয়েশাকে থ্যাঙ্কস বলে জড়িয়ে ধরে, সে তো খুব খুশি ছিল। এদিকে জয় আর রুমি আসে বাণীর রুমে। এসে বাণীর আত্মাকে উদ্দেশ্য করে বলে সে কথা বলতে চায় কি। সেই সময় কল আসে সারিতার। রুমি বলে, তুমি লাকি, তোমার মা আছেন। আমার মা মারা গিয়েছে আগুনে। তিনি একজন রিসার্চ সায়েন্টিস্ট ছিলেন, খুব বেশি ব্রিলিয়ান্ট ছিলেন আমার মা। আমার প্রথম প্যারানর্মাল অভিজ্ঞতা আমার মাকেই কেন্দ্র করে হয়। আমি তখন 9 বছরের ছিলাম। আমার মা বলতো ওনাকে একটা ডেমন হান্ট করে। আমি ছাড়া মাকে কেউ বিশ্বাস করতো না। আমার ভাইয়ের মৃত্যুর পর মায়ের আচরণও বদলে যায়। সে সহ্য করতে পারেনি এসব। আর মামা ভাবে মা পাগল হয়ে গেছে, তাই তাকে আমার থেকে দূর করে ফেলে। এই কথা বলে বাথরুমে এসে কান্না করতে থাকে রুমি, আর তার মার কথা মনে করে। তার মা যাওয়ার সময় বারবার বলছিল, রুমি, তোমার মা পাগল নয়, সে তোমাকে অনেক ভালোবাসে। এদিকে জয় যখন রুমে একা একা ছিল, তখন সে বাণীর আত্মাকে দেখে, যা উপর থেকে নিচে হারিয়ে যায় অন্ধকারে। এর মাঝেই কল্পনা আসে, আর সে সেই রুমে রুমিকে দেখে। রুমি তখন তার মেশিনে আত্মা ডিটেক্ট করেছে। সে সময় কল্পনা জিজ্ঞেস করে, জয় কোথায়? আর এরপরই দেখতে পায় জয় পৃথ্বীকে ডেকে ডেকে কোথায় যেন চলে যাচ্ছে। এবার জয় দেখছিল তার সামনে পৃথ্বী, কিন্তু আসলে সে মাঝ রাস্তায় হাঁটছিল, আর সে বারবার পৃথ্বীকে সরি বলছিল। ওইদিকে জুটকে একই সময় কিছু পোজেস্ট করেছিল। জয়ের অ্যাক্সিডেন্ট হতেই যাবে, ঠিক তখনই তাকে বাঁচিয়ে নেয় কল্পনা। আর সে তখন কিছু একটা অস্বাভাবিক ফিল করে, যেন আত্মা তার মধ্যে চলে গেছে। এরপরে জয়কে বাড়ি পৌঁছে কল্পনা রুমিকে বলে, বাণীর কেস থেকে দূরে থাকো, না হলে জেলে ভরে রাখবো। রুমি বলে, জয়কে খুঁজে আসছে বাণী আর তার অন্ধকার। আপনি কি এখনো বুঝতে পারছেন না? বিষয়টা এত সহজ না যতটা আপনি ভাবছেন। এদিকে জুট জয়ের ব্যাপারে সার্চ করে জানতে পারে সে পৃথ্বীর ভাই, আর বুঝতে পারে সে বিপদে আছে। রাতে জয়ের ঘুম ভাঙলে কারো ভয়েস পায় সে, যে বলছিল, আমি অন্ধকার, বাণী, পৃথ্বী, সবকিছুর ব্যাপারে আমি জানি। জয় বলে, কে তুমি? ব্যক্তিটা বলে, আমি কে জানতে হলে কাল 10টায় দেখা করো। ওইদিকে রুমি তার মেশিন থেকে আত্মার আওয়াজ চেক করে, আর বুঝতে পারে সে বারবার বলছে আত্মা আত্মা। আর আমরা আত্মা হিলিং সেন্টারে অদ্ভুতভাবে বসে থাকতে দেখি ওমারকে, যে বারবার লাইট অন অফ করে যাচ্ছিল। তো এটা স্পষ্ট এ আত্মা হিলিং সেন্টারেরও কোনো কানেকশন আছে এই অন্ধকারের সাথে। কিন্তু কি সেই কানেকশন, তা তো আমরা পরবর্তীতেই জানতে পারবো। আর এই সবকিছুর পেছনে কে রয়েছে বা কি এই সবকিছুর জন্য দায়ী, সেটাও ধীরে ধীরে আমাদের সামনে প্রকাশ পাবে। দৃশ্য পরিবর্তন হয়, দেখা যায় ওমারকে সেই একই ট্রায়ালে আনা হয়েছে, যেই ট্রায়াল পৃথ্বী লুকিয়ে জয়কে দিয়েছিল। ওমার তখন দেখে সে একটা অন্য পৃথিবীতে এসে পড়েছে। তখনই সে কাউকে একটা দেখে তাকে খুঁজতে চলে যায়। প্রাণায় এই সব কিছু দেখার পর চলে আসে মিটিংয়ে। সেখানে মিস্টার ওবেরয় আসে, আর তাকে তার ইনভেস্টার্সরা প্রশ্ন করতে শুরু করে। তারা বলছিল, আমরা আপনার সিক্রেট প্রজেক্টে এত টাকা ইনভেস্ট করেছি, তার প্রফিট কি আদৌ পাবো আমরা, নাকি পাবো না? কি হলো বলুন কিছু। মিস্টার ওবেরয় বলে, 12.5 মিলিয়ন মানি আমাদের আগামী বছরের প্রফিট হতে চলেছে। এই কথা শুনে সবাই তখন চমকে ওঠে, আর জিজ্ঞেস করে, এই 3-4 গুণ প্রফিট কিভাবে হবে, সেটা কি আমাদের বলতে পারবেন? এটা আদৌ সম্ভব? মিস্টার ওবেরয় বলে, ডিপ্রেশন প্যান্ডেমিকের মাধ্যমে এটা সম্ভব হবে। আমরা এতদিন শুধু ওষুধ পৌঁছেছি, এখন ওষুধের ডিমান্ড বাড়ানোর জন্য
অসুস্থতাও পৌঁছে দিব, যেন মানুষ যত বেশি পারে ততই ওষুধ কেনে। অসুস্থতা বাড়লে ওষুধের চাহিদাও বেড়ে যাবে। আর এটাই আমাদের সিক্রেট প্রজেক্টের সাথে কানেক্টেড। বুঝতে পারছেন, মানুষের মনুষ্যত্ব হারিয়ে গেলে সে কোথায় নেমে যেতে পারে। নিজেদের লাভের জন্য তারা মানুষের ক্ষতি করার চিন্তা করছে। অন্যদিকে কল্পনা এসে তার সিনিয়র অফিসার ঘোগলেকে বলে যে স্যার, এই পৃথ্বীর নিষিদ্ধ মাদক ইউজ এক্সপেরিমেন্ট, বাণীর নিখোঁজ হয়ে যাওয়া, তার মা বাবার মৃত্যু, এই সব কিছু একে অপরের সাথে কানেক্টেড। ঘোগলে বলে, দেখো, তুমি যদি রাতের মধ্যে পারো তো ধরে দেখাও জুটকে, আর না হয় কেসটা ক্লোজ হয়ে যাবে। কল্পনা এবার বেশ প্রেসারে পড়ে যায়। অন্যদিকে জয় আসে সেই ব্যক্তির অ্যাড্রেস অনুযায়ী, আর এটা ছিল জুড। জয় তখন সাথে করে রুমিকেও আনে। জয়ের পর জুডকে বলে, তুমি কেন আমার সাথে যোগাযোগ করেছো? জুড জানায়, আমি জানি তোমার সাথে হোটেলে কি হয়েছে, তাই এখন না ডাকলে সোজা উপরে গিয়েই আমাদের দেখা হতো। জয় তখন বলে, কিন্তু তুমি কিভাবে জানো আমার সাথে হোটেলে কি হয়েছে? জুড বলে, যখন একসাথে কেউ সেই মেশিন চেয়ারে বসে তখন সবাই একে অপরের সাথে কানেক্টেড হয়ে যায়। তাই একজনের মৃত্যুর দৃশ্য আর একজন দেখতে পায়, আর পরপরই সেটা হতে থাকে। তাই আমিও তোমার মতো বাণীর মৃত্যু দেখেছি। আমি এখন চাই তোমাকে হেল্প করতে। আমি এটা বের করে ফেলেছি কিভাবে অন্ধকারকে এড়িয়ে চলতে হয়। এই যে এটা ইউভি লাইট, সানলাইট আর কি। যখন অন্ধকার তোমাকে হান্ট করবে তখন এটা অন করে দিবে, দেখবে সাথে সাথে অন্ধকার চলে গেছে। এটা তো আপাতত সমাধান, তবে কাজ করে যাবে ঠিকঠাক মতো, আমার আশা এটা। আর এই যে এই কমিক বই, এই বইতে সব প্রশ্নের উত্তর আছে। এখানে একটা ডার্কনেস মনস্টার আছে যে প্রকাশগার নামের একটা জায়গার এক গুহায় থাকে, আর সে তার ভিকটিমকে কি করে জানো? তাদের অপরাধ বোধকে বাড়িয়ে দেয়। সে এটাকে এইভাবে ইউজ করে যে তার অনুশোচনার মধ্যে ফেলে তাদের সমস্ত হোপকে নষ্ট করে ফেলে, বেঁচে থাকার আশাকে একেবারে খেয়ে ফেলে, আর এইভাবেই তাদের প্রাণ যায়। আর ঠিক একই কাজ কিন্তু অন্ধকার আমাদের সাথে করছে। যখন আমাকে অন্ধকার হান্ট করলো তখন আমার এই কমিকের কথা মনে পড়ে যায়, আর সমস্ত সমাধান এতেই আছে। কিন্তু এই কমিক বুকের শেষ পাতাটা নেই। সেই কবে থেকে আমি এই কপিটা খুঁজে যাচ্ছি, কিন্তু পাচ্ছিই না। রুমি আর জয় এই সব কথা শুনে খুবই বিরক্ত হয়, আর খামোখা তাদের সময় নষ্ট হচ্ছে বলে তারা খুব রেগে যায়। তাদের দুজনের কেউই বিশ্বাস করে না যে কমিক বুকে কোনো সমাধান আছে। জুড তখন বলে, আরে আমি এই কমিকের রাইটারের সাথে কথা বলেছি, একেবারে সামনাসামনি। সে বলেছে এটা একটা সত্যিকারের ফোকটেল, সেখান থেকেই ইন্সপায়ার্ড হয়ে সেই গল্প লিখেছে। আর ফোকটেল কি জানো? বাস্তব থেকেই তৈরি হয় যে গল্পগুলো, সেগুলোকেই ফোকটেল বলে। আর এগুলো অনেক বছর ধরে মানুষের মুখে মুখে এই পর্যন্ত চলে এসেছে, তাই এতেই আমাদের সমাধান লুকিয়ে আছে। এসব শুনে জয় বলে, দেখো জুড, পৃথ্বী তোমার সাথে এরকম এক্সপেরিমেন্ট করার পরও যে তুমি আমাকে হেল্প করতে চেয়েছো, এটাই অনেক। তাই আমি পৃথ্বীর হয়ে সরি বলছি যা হয়েছে তোমার সাথে সেই সব কিছুর জন্য। জুড বলে, মানে কি বলছো? আরে পৃথ্বী আমার সাথে কিছু খারাপ করেনি, বরং সেই একমাত্র ছিল যে আমায় হেল্প করতে চেয়েছে। এবার ফ্ল্যাশব্যাকে দেখা যায় পৃথ্বী এসে জুডকে বলে, দেখো, আমি এখন যা বলবো তা শুনে রিয়্যাক্ট করবে না, কারণ উপরে ক্যামেরা আছে আর তারা আমাদের দেখছে। তুমি যে ট্রিটমেন্ট নিতে এসেছো সেটা তোমার জন্য ঠিক হবে না। তুমি প্লিজ দূরে থাকো, কারণ যেই একবার এই মেশিনে বসে পড়ে তারা কিছু একটা নিজেরা দেখতে শুরু করে, যা একদমই ঠিক নয়। একজন মানুষের জন্য এটা বেশ বিপজ্জনক। তাই আমি বলছি এই ট্রিটমেন্ট তুমি নিও না, এখান থেকে চলে যাও। জুড তখন বলে, কিন্তু আমাকে তারা বলেছে আমার জেলের সময়সীমা কমিয়ে দিবে এই ট্রিটমেন্ট নিলে, তাই আমি নিতে এসেছি। আর আমি আমার মেয়ে জুলিয়াকে দেখতে চাই, তাই আমাকে ট্রিটমেন্ট নিতেই হবে। পৃথ্বী বলে, বুঝতে চাইছো না কেন? আমি তোমাকে হেল্প করতে চাইছি, প্লিজ বোঝো। জুড বলে, না না, আমি ট্রিটমেন্ট নিব, আমি জেলে যেতে চাই না। তো বর্তমানে জুড জয়কে বলে সে আমাকে অনেকবার সাবধান করেছে, কিন্তু আমি বোকা ছিলাম, তার কথা শুনিনি, জেল যাব না বলে ট্রিটমেন্ট নিয়েছি, আর তাই আমার আজ এই অবস্থা হয়েছে। আসলে সেই ল্যাব আর ট্রিটমেন্টের ইনচার্জ পৃথ্বী ছিল না, বরং অন্য কেউ ছিল। জয় সব শুনে বলে, ছি, আমি এতদিন আমার ভাইয়ের উপরেই সন্দেহ করেছি। আমি আসলেই কোনো ভালো মানুষ না। আমি এটা ভাবলাম কিভাবে যে আমার ভাই কারো ক্ষতি করতে পারে। জুড তখন জিজ্ঞেস করে, আচ্ছা এখন পৃথ্বী কেমন আছে? এইদিকে পৃথ্বীর মা সারিতা একটা ফর্ম ফিল আপ করে। আসলে সারিতাকে আজিজ বলেছে পৃথ্বীর যা অবস্থা তাতে তার বেঁচে থাকা অসম্ভব, আর পৃথ্বী কোমায় এভাবে থাকলে জয়ের ডিপ্রেশন দিন দিন বেড়েই যাবে। তাই সারিতা সবকিছু ভেবে পৃথ্বীর ডাক্তারকে এসে বলে যে আমি এই ফর্মটা ফিল আপ করে দিয়েছি, তাই এখন পৃথ্বীর লাইফ সাপোর্ট খুলে ফেলা হোক।
ডাক্তার এটা শুনে বলে, কি বলছেন এসব? আপনি জানেন তো এই ফর্ম জমা দিলে কি হবে? পৃথ্বীর বেঁচে ফেরার পথ একেবারে বন্ধ হয়ে যাবে। হসপিটাল তার লাইফ সাপোর্ট অফ করে দিবে। কেন এরকম সিদ্ধান্ত নিয়েছেন আপনি? আপনি কি চান না আপনার ছেলেকে বাঁচাতে? সারিতা তখন বলে, আমি এক ছেলেকে বাঁচাতে বাঁচাতে আর এক ছেলেকে হারিয়ে ফেলছি। পৃথ্বী কোমায় থাকলে জয়ের ডিপ্রেশন বেড়েই যাবে, আর একটা সময় আমি তাকেও হারিয়ে ফেলবো। আমি দুই ছেলের মধ্যে একজনকে যেহেতু বাঁচাতে পারবো, তাই আমি আমার মন শক্ত করেই এই সিদ্ধান্ত নিয়েছি ডাক্তার। ডাক্তার তখন বলে, আমি বুঝতে পারছি আপনি জয়কে নিয়ে চিন্তায় আছেন, কিন্তু পৃথ্বীর ডাক্তার হিসেবে আমি আপনাকে রিকোয়েস্ট করছি আর একটাবার এই ব্যাপারে ভেবে দেখুন। এদিকে জয় জুটকে বলে, তুমি বলেছিলে পৃথ্বী কারো জন্য কাজ করত, সেটা কে জানো? জুট বলে, আত্মা হিলিং সেন্টারের লোক আমাকে বলেছিল আমি ট্রিটমেন্ট নিলে আমার জেলের সাজা কমিয়ে দিবে, তাই আমি করেছি এসব। রুমি তখন জয়কে বলে, আত্মা? জয়, আত্মা। জুট বলে, আরে এবার এইসব রেখে চলো আমরা রাইটারের অ্যাড্রেস বের করি, তারপর তার থেকে কমিকটা নিয়ে এসে সমাধান বের করি। রুমি তখন বলে, ধুর, যত সব ফালতু কথা, এসব কথা রাখো তো, তোমার এসব সময় নষ্ট। জুট তখন রেগে বলে, বাহ, আমি ভেবেছিলাম জয় পৃথ্বীর ভাই, তাই তাকে হেল্প করি, কিন্তু না, তোমাদের এত পাওয়ার যখন, তখন যাও একা একাই সমাধান বের করে নাও, বের হয়ে যাও এখান থেকে। এবার রুমি বাইরে এসে জয়কে বলে, আমি সেদিন হোটেলে বাণীর কথা রেকর্ড করেছি, সে আমাদের আত্মা বলার চেষ্টা করছিল, অর্থাৎ সেই আত্মা হিলিং। বাণী আমাদের সেখানেই নিতে চাইছে জয়, এর মানে সে তোমাকে হর্ন করছে হেল্প করার জন্য, আর হতেই পারে সেই মেশিনটা ওই আত্মা হিলিং সেন্টারেই আছে। জয় বলে, ঠিক বলেছ তুমি। অন্যদিকে কল্পনা আর তার কনস্টেবল খোঁজ বের করে ফেলে জুডের। এইসব জানার পর কোকলে তো ভয়ই পেয়ে যায়, কারণ সে আর নায়ক এই সবগুলোই মিলে আছে ওই আত্মা হিলিং এর সাথে, আর তারা কিছু তো করছে আড়ালে থেকে। এদিকে কল্পনা অপেক্ষা করছিল জুডের আসার, তখনই তাকে অন্ধকার হন্ট করতে শুরু করে। সে তার অতীতের সব দৃশ্য দেখতে শুরু করে, একটা কুয়ার মধ্যে থেকে কাউকে বেরিয়ে আসতে দেখে, আর ঠিক সেই সময় তার হুঁশ ফেরে, না হলে একটুর জন্য সে নিচে পড়েই মারা যেত। নায়ক জানিয়েছিল প্রাণায়কে জুড আসবে, তাই প্রাণায় আসে জুডকে ধরে নিতে। তখন প্রাণায়কে দেখে ফেলে কল্পনা, আর এসেই বন্দুক তাক করে বলে, কে আর পালাতে পারবে না। এখানে ফাইট করার এক পর্যায়ে কল্পনা তার ফেস দেখে ফেলে, তাই প্রাণায় কল্পনাকে মেরে মাদক দিতে চায়, কিন্তু তখনই কানিতকার চলে আসে, তাই আর সে কিচ্ছু না করে সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। পরদিনই কল্পনায় সিরিঞ্জের ছবি তোলে আর ফরেন্সিক রিপোর্টের জন্য পাঠিয়ে দেয় ল্যাবে। বাকি এই ছবিটা নিয়ে এসে ঘোকলেকে দিয়ে দেয় আর বলে, স্যার, এই লোকটাকে সিসি ক্যামেরা ফুটেজে পাওয়া গেছে। যেদিন বাণী ভয়ে পালিয়েছিল তার কিছু সময় পর এই লোকটাও সেখানে আসে। কল্পনা এই ব্যাপারে এবার আয়েশাকে বলে যে সে আঘাত পেয়েছে, কিন্তু ঠিক আছে। তখন কানিতকার এসে কল্পনাকে বলে, এই সিরিঞ্জের মাধ্যমে সেই মাদক পাওয়া গেছে যা পৃথ্বী তার এক্সপেরিমেন্টে ইউজ করেছে। আমার মনে হচ্ছে এখানে কোনো বড় কাহিনী আছে ম্যাডাম, যা আমাদের চোখের সামনে আসছে না। এদিকে জয় আর রুমি আসে সেই আত্মা হিলিং সেন্টারে। রুমি বলে, যা হয়েছে হোটেলে, তারপর সে খুব ভয় পাচ্ছে জয়কে নিয়ে। জয় বলে, আমি জানি না কি হবে, কিন্তু আমি যে করেই হোক জানবো অন্ধকারের ব্যাপারে। আমার ভাইকে বাঁচানোর হয়তো বা এটাই উপায়, এমনিতেও তার এই অবস্থার জন্য আমি দায়ী। রুমি একথা শুনে বলে, মানে কি করেছো তুমি? সেদিনও বারবার সরি বলছিল পৃথ্বীকে, কি এমন হয়েছে সে জানাতে পারে, কিন্তু জয় তাকে কিচ্ছু না বলে কথাটা এড়িয়ে ভিতরে চলে যায়। অন্যদিকে কল্পনা সেই মাদক কোম্পানির নাম বের করে ফেলে, আর সেটা হচ্ছে ওবেরয় লাইফ ফার্মা। এদিকে জয়কে রুমি পাঠায় থেরাপি নিতে, আর সেই সুযোগে সে ইনফরমেশন বের করার চেষ্টা করে। জয় থেরাপিতে এসে সেম বেল দেখে যা তার ভাই তাকে মাথায় লাগিয়ে তার এক্সপেরিমেন্ট করেছিল। ওদিকে কল্পনা ওবেরয় কোম্পানিতে গিয়ে পৌঁছায় আর বলে চুপচাপ সিসি ক্যামেরার ফুটেজ দিতে, কারণ তারা প্রাণায়ের ছবি দেখেও বলছিল চেনে না। প্রাণায় তো বসে বসে উমারের উপর এক্সপেরিমেন্ট করা দেখছিল। তখন সে দেখে কোম্পানিতে কল্পনা এসে নতুন ভেজাল শুরু করেছে। এদিকে জয় কল্পনা করছিল তার আত্মার রুমিকে মেরে ফেলছে, কিন্তু বাস্তবে ফিরে দেখে এসব কিছুই হচ্ছে না, সে এতক্ষণ তার স্বপ্নের দেশে ছিল। এইদিকে ওবেরয়কে কল করে প্রাণায় আর বলে, এই কল্পনা তো বেশ বিরক্ত করছে, এর একটা ব্যবস্থা করতে হবে, না হলে আমাদেরকেই বিপদে পড়তে হবে। ওবেরয় বলে, তাহলে করো, তুমি তো তার দুর্বলতা জানো, সেটাকেই ইউজ করো। এদিকে জয় সুযোগে চুরি করে ফেলে সেই হেডব্যান্ডটা, আর এটা নিয়ে আসে জুডের কাছে, কারণ সেই একমাত্র হেল্প করতে পারবে তাকে। জুড বলে, এটা তো সেই বেল্ট। জয় বলে, হ্যাঁ, আমি এটা পড়তেই ডিপ মেডিটেশনে চলে যাই,
আর এবার আমি দেখেছি নিজেকে, আমি সেখানে রুমিকে আঘাত করছিলাম। জুড বলে, দেখেছো সেই অন্ধকার সব জানে, সে বুঝে গেছে তোমার ভালোবাসাই তোমার দুর্বলতা, আর তুমি রুমিকে ভালোবাসো, এবং অন্ধকার তোমার অবচেতন মনকে ইউজ করেছে তোমায় ভয় দেখাতে। রুমি বলে, কিভাবে করে এসব হচ্ছে? জুড বলে, এই ব্যান্ডটা ডাটা কালেক্ট করে রাখতে পারে, চলো এটার অ্যাক্সেস হ্যাক করে দেখি। এদিকে ওমারকে এক্সপেরিমেন্টে রাখা অবস্থায় কিছু টেস্ট করে, সে ওখানে কথা শুনতে পাচ্ছিল, অর্থাৎ কল্পনার জগতে, আর সেই অনুযায়ী রেসপন্সও করছিল। ওমার তার মতো একটা বাচ্চা আত্মাকে দেখে আর তার সাথেই খেলা করে। তখন ওমারকে ডেকে ঘুম থেকে তোলে পৃথ্বীর ডাক্তার আর বলে, ব্রিলিয়ান্ট বাচ্চা। পাশে থেকে প্রাণায় বলে, হ্যাঁ সে আসলে স্পেশাল। তো পৃথ্বীর ডাক্তার নিজেও এসব এক্সপেরিমেন্টের সাথে জড়িত আছে, অথচ সে কি সহজেই মিথ্যা বলে যাচ্ছে জয়কে। দৃশ্য এখান থেকে পরিবর্তন হয় আর প্রাণায় এসে আক্রমণ করে আয়েশাকে। তারপর ভিডিও কল দিয়ে কল্পনাকে বলে, এই যে তোমার আয়েশাকে আমি শেষ করে ফেলবো, চুপচাপ ইনভেস্টিগেশন বন্ধ করো, না হলে পরের বার তার মুখও দেখতে পাবে না, এটাই তোর শেষ ওয়ার্নিং। তারপরই আয়েশাকে এসে কল্পনা বলে, আম সরি আয়েশা, আর এমন হবে না, প্লিজ ভয় পেও না। এখান থেকে কল্পনা এসে নায়কের দিকে বন্দুক তাক করে আর বলে, বল তুই কাকে বাঁচানোর চেষ্টা করছিস? ঘোকলে এসে বলে, এসব কি হচ্ছে? কল্পনা, বন্দুক নামাও বলছি। দৃশ্য পরিবর্তন হয় আর সারিতা তখন তার ছেলের ফর্মটা খুঁজে যাচ্ছিল, তবে সেটা পড়ে গিয়েছে জয়ের হাতে। জয় বলে, মা এটা খুঁজছো? তুমি কি করতে যাচ্ছিলে? তুমি সত্যিই ভাইয়ের লাইফ সাপোর্ট সরাতে চাইছো, কিন্তু কেন? টাকার জন্য? সারিতা বলে, আমি জানি তোমাদের কত কষ্ট করে বড় করেছি। জয় বলে, তাহলে কেন মা হয়ে তুমি এইসব করতে চাইছো? সারিতা বলে, মা হয়েছি তাই করছি, আমি এক ছেলেকে বাঁচাতে গিয়ে আর এক ছেলেকে মারতে পারবো না, তাই আমি এটা করবই করব। জয় বলে, আমি সত্যি বলছি মা, তুমি বিশ্বাস করো, বিশ্বাস করো, এই সব কিছু অন্ধকার করেছে আর আমি এটার রহস্য বের করব। তুমি ভাইয়ের সাথে এসব করতে পারো না। সারিতা বলে, না আমি করবই করব। অন্যদিকে ওমার আজ এক্সপেরিমেন্ট শেষ করে ডাক্তারকে বলে, আমি খুব মজা করেছি বাগানে, আর আমি একটা বন্ধুও পেয়েছি। ডাক্তার তখন জিজ্ঞেস করে, কেমন বন্ধু, আর সে দেখতে কেমন? ওমার জানায়, সে আমার মতো দেখতে, কিন্তু অন্ধকারে থাকে, কারণ তার চোখ মুখ নেই। এবার ডাক্তার ফ্ল্যাশব্যাকে যায়, যেখানে পৃথ্বী এক্সপেরিমেন্টটা করেছিল বাণীর উপর। একভাবেই বাণী হঠাৎ করে পোজেসড হয়ে পৃথ্বীকে বলে, তামা তামা তামা। এই বলেই বাণী হুঁশে ফিরলে ভয় পেয়ে পৃথ্বীকে বলে, অন্ধকার, আমার পেছনে অন্ধকার আসছে, আমাকে বাঁচাও প্লিজ। পৃথ্বী এসে ডাক্তারকে বলে, স্যার বাণী এক্সপেরিমেন্ট চলাকালীন কোনো এক অন্ধকার সম্পর্কে বলছিল, কিন্তু আমরা তো তাকে এ ব্যাপারে কিছু বলিনি। তাহলে কি এই অন্ধকার? এটার কোনো সাইড এফেক্ট? ডাক্তার বলে, হতে পারে, এটা তার ভ্রম, কারণ এই মাদক তো ভ্রম তৈরি করে। পৃথ্বী বলে, কিন্তু স্যার ভ্রম তো হবে তখন যখন আমরা অন্ধকার সম্পর্কে কিছু বলবো, আমরা তো তাকে কিছুই বলিনি। সে প্রচন্ড ভয়ের মধ্যে ছিল। আমি নিশ্চিত মেশিনের মাধ্যমে বাণী যখন তার মাইন্ড স্পেসে ছিল তখনই সেখানে কিছু একটা হয়েছে। আমরা এইভাবে তাদের লাইফ রিস্কের মধ্যে ফেলতে পারি না। ডাক্তার এই শুনেই রেগে যায় আর বলে, তো কি করব? ট্রায়াল বন্ধ করে দিব? আমি হয়তোবা ভুল করেছি তোমাকে এই ট্রায়ালের জন্য চুজ করে। পৃথ্বী বলে, স্যার আমি চাই আমি মাইন্ড স্পেসে যাব, ওই মেশিনের মাধ্যমে। আমি দেখতে চাই আসলে এই অন্ধকারটা কি। বর্তমানে জয় কল করে আনে কল্পনাকে আর তাকে রিকোয়েস্ট করে যে সে যেন তার ভাইয়ের লাইফ সাপোর্ট অফ করার বিষয়টি আটকে দেয়, আর তার বদলে সে জুডের সাথে দেখা করাবে তাকে। এবার জুড আসার পর বলে, আমাকে তোমরা ফাঁসিয়েছ। জয় বলে, না কল্পনা ম্যাম ভালো, উনি হেল্প চান আর আমার হাতে উপায় ছিল না। কল্পনাও তখন বলে, আমি কথা দিচ্ছি আমাকে হেল্প করলে পুলিশ প্রোটেকশন পাবে তুমি। জুড তখন হেসে বলে, কি পুলিশ প্রোটেকশন? আরে সেই বিড়াল চোখের লোকটা তো পুরো পুলিশ ডিপার্টমেন্টকে কিনে রেখেছে, ওখানে তার ইশারাতেই সব কিছু হয়, আমি জানি। কল্পনা তখন প্রাণায়ের ছবি দেখিয়ে বলে, এর কথা বলছো? জুড বলে, হ্যাঁ, এই লোকই তো আমাকে এক্সপেরিমেন্টে নিয়েছিল আর এই লোকই বাণীকে মেরেছে। কল্পনা বলে, মেরেছে মানে? বাণী তো মিসিং। জুড বলে, কিসের মিসিং? কেউ এত উপর থেকে নিচে পড়লে বাঁচবে নাকি? আমি নিজ চোখে দেখেছি। কল্পনা বলে, কি বললে? জুড তখন বলে, আমি একা না, আমার মতো জয়ও সেদিন অডিয়েন্স ছিল, সেও একই রকম দেখেছে বাণীর মৃত্যু। কল্পনা বলে, কি বলছে এসব জয় সে? রুমি বলে, ম্যাডাম আমি সবটা আপনাকে বুঝিয়ে ব্যাখ্যা করে বলছি। তারপর সব জানার পর কল্পনা কমিশনারকে রিকোয়েস্ট করে জয়ের হয়ে, আর কমিশনারও তখন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে। এখন আর জয়ের মা চাইলেও পৃথ্বীর লাইফ সাপোর্ট অফ করতে পারবে না। এ ব্যাপারে জানার পর খুব খুশি হয় জুড সহ রুমিও।
জয়কে তখন জুড বলে, আমি আমার মেয়ের সাথে থাকতে চাইছিলাম, কিন্তু কি করব, সারাক্ষণ আমাকে কিছু না কিছু থেকে পালিয়ে থাকতে হয়, অন্ধকার থেকে, পুলিশ থেকে, আবার এভিল টুইন থেকে। জয় বলে, এভিল টুইন মানে? জুড তখন জানায়, এভিল টুইন একদম আমারই ডুপ্লিকেট, আমার মতো দেখতে, কিন্তু সে ভয়ঙ্কর, তার চোখ মুখ নেই। আমি যখন অনেক লো ফিল করি তখন এটা আমাকে তাড়া করে। জয় বলে, হ্যাঁ, যেন আমাদের সব নেগেটিভ থটস দিয়েই সে তৈরি আর আমাদের সামনে এসে পড়ে। জুড বলে, হ্যাঁ। রুমি তখন বলে, তাহলে জয়ও দেখেছ? জয় বলে, হ্যাঁ, আমি সেদিন দেখেছি। এবার জুড সেই হেডব্যান্ডের অ্যাক্সেস করে ফেলে। সেখানে অনেকগুলো ডাটা ছিল বিভিন্ন নামে, অর্থাৎ যারা যারা এটা ইউজ করেছে তাদের। তবে এখানে শুধু তাদের সিলেক্ট করা হয়েছে যাদের গামা হাই। সেখানে ছিল জুড, বানি, পেশেন্ট এক্স অর্থাৎ জয় এবং পৃথ্বীর নিজে। জয় বলে, ভাইও ছিল? রুমি তখন বলে, পৃথ্বী সব সত্যি জানতো, তারপরও সে নিজের উপর কেন এই এক্সপেরিমেন্ট করতে দিল? তখন জুড বলে, হতে পারে সমস্যাটা সে নিজে বুঝতে চাইছিল, তাই। সে সময় দৃশ্য চলে যায় ফ্ল্যাশব্যাকে। পৃথ্বী এক্সপেরিমেন্ট করার পর ডাক্তারকে বলে, স্যার, বানি সত্যি বলেছে, আমি দেখেছি অন্ধকারকে, একটুর জন্য এটা আমাকে খেয়ে ফেলছিল। আপনি সঠিক সময়ে ডাক না দিলে আমি আর ফিরতে পারতাম না। সত্যি বলুন তো স্যার, এটা ডিপ্রেশন কিওর করার এক্সপেরিমেন্ট নয়, তাই না? এটা অন্য কিছুর এক্সপেরিমেন্ট। এদিকে জয় বলে, তার মানে পৃথ্বী বুঝতে পেরে যায় এটা ডিপ্রেশন কিওরের এক্সপেরিমেন্ট নয়, তাই তো সে আমাকে সেখানে যেতে আটকে ছিল। আসলে এটা হচ্ছে আমাদের ব্রেইন ওয়েভ, যেখানে আমাদের পুরো জীবনের স্মৃতি চেতনায় স্টোরে থাকে, আর তারাই এক্সপেরিমেন্ট করছে আমাদের ডিপ্রেশন কমাতে নয়, বরং আমাদের চেতনাকে কপি করতে। রুমি এসব শুনে বলে, কিন্তু আমাদের চেতনা কপি করে তাদের কি হবে? কেনই বা তারা এসব করবে? এই একই প্রশ্ন করে পৃথ্বী তার ডাক্তারকে। ডাক্তার জানায়, 100 বছর আগে আমাদের ইন্ডিয়াতে গড় আয়ু ছিল 21 থেকে 22 বছর। তারপর মেডিসিন আর চিকিৎসা ব্যবস্থা ভালো হওয়ার পর সেটা 100 বছরের মধ্যে গড় আয়ু হয়ে যায় 70 বছর পর্যন্ত। এখন ভেবে দেখো, আমরা যদি সেই মানুষের চেতনাকে কপি করে স্টোর করে রাখতে পারি, তাহলে একটা মানুষ কখনো মরবে না, সে অমর হয়ে যেতে পারে। আমরা মৃত্যুকে মাত দিতে চলেছি পৃথ্বী। এবার এই সবটা জানার পর জুড বলে, আমরাই কেন এক্সপেরিমেন্টের জন্য? জয় বলে, কারণ এই এক্সপেরিমেন্ট ডিপ্রেসড মানুষের সাবকনশিয়াস মাইন্ডকে ইজিলি অ্যাক্সেস করতে পারে, আমাদের ব্রেন ওয়েভকে ম্যানুপুলেটও করতে পারে, আর কনশিয়াসনেসকে ট্রান্সফার করতে গিয়ে তারা আমাদের ব্রেনের অন্ধকারকে জীবিত করে ফেলে। তো এই অন্ধকার হচ্ছে আমাদের মধ্যে সেই এক্সপেরিমেন্টের কারণে একরকম সাইড এফেক্ট। জুড বলে, হ্যাঁ, তাই তো সেই অন্ধকার আমাদের ব্যাপারে সব জানে, আমাদের ভয় জানে বলেই তো ভয় দেখাতে পারে, ভাইরাসের মতো ব্রেনে ইনস্টল হয়ে গেছে। এদিকে পৃথ্বীর ডাক্তার কিছু একটা পরিকল্পনা করার জন্য। অন্যদিকে জয়, জুড এরা ওমারের নাম দেখে, যা সকালেই এন্ট্রি করা হয়েছে ফাইলে। জুড বলে, এদের না আটকালে খুব শক্তিশালী হয়ে যাবে এরা, কমিক বইতেও তাই আছে। ওইদিকে পৃথ্বীকে তার ডাক্তার কিছু একটার মেডিসিন ইনজেক্ট করে ফেলে, আর তার কিছুক্ষণ পরই কল আসে জয়ের কাছে। জয় তখন দৌড়ে হসপিটালে আসে, আর সেই সময়ই ডাক্তার জানায় সে মারা গেছে। সারিতাকে ডাক্তার বলে, পৃথ্বী তার অর্গান ডোনেট করেছিল, তাই সাইন করতে হবে আপনার, তাকে ওটিতে নেওয়া হবে। জয় তখন চুপচাপ অসহায় হয়ে তার ভাইয়ের দিকেই তাকিয়ে থাকে, আর যখন সে কাঁদছিল তখনই সে এভিল টুইনকে দেখতে পায়, আর এটা দেখেই সে ভয় পেয়ে যায় আর বলতে থাকে, আমি কিচ্ছু করিনি, আমি তো তাকে বাঁচাতে চেয়েছি, পৃথ্বী মরতে পারে না। সে আরো বলতে থাকে, রুমি, সে মরলে তো আমি অন্ধকারকে দেখতে পেতাম, কোথায়? আমি তো কিছুই দেখিনি, তাহলে সে কিভাবে মারা যায়? রুমি, রুমি, তুমি এদের বলো আমি সত্যি বলছি। ডাক্তার তখন ঘুমের ওষুধ দিয়ে শান্ত করে জয়কে। অন্যদিকে রাতে কল্পনাও একইভাবে দেখছিল বাণীকে, বাণীর মাকে, আর নিজের ভূতকেও। এসব দেখে সে স্তব্ধ হয়ে বসে পড়ে, আর আয়েশাকে বলে, বাণী আমার সাথে রেগে আছে, প্লিজ তাকে বলো চলে যেতে। আমি চেষ্টা করছি তো, আমি চেষ্টা করছি তার ন্যায় বিচারের জন্য। অন্যদিকে প্রাণায় নিয়ে আসে পৃথ্বীর বডিকে তার সিক্রেট ল্যাবে। সেখানে আসার পর পৃথ্বীকে একটা সেকেন্ড ডোজ দেয় তার ডাক্তার, আর এটা দেওয়ার সাথে সাথেই পৃথ্বী আবারও হুঁশে ফেরে। অর্থাৎ জয় ঠিক বলেছিল, পৃথ্বী মরতে পারে না, কারণ মারা গেলে তার মৃত্যু দেখার কথা জয়ের। যেহেতু তারা একে অপরের সাথে কানেক্টেড, সেই চেয়ার মেশিনের মাধ্যমে দৃশ্য পরিবর্তন হয়, আর অতীতের সময় দেখা যায়, যেখানে পৃথ্বীর ডাক্তার সাহায় একটা অনুষ্ঠানে ছিল। তখন পৃথ্বী ভিডিও কল করে ডাক্তার সাহায়কে বলে, আমি সেই অন্ধকারের ব্যাপারে জানতে পেরেছি স্যার, বাণী যে অন্ধকারের কথা বলেছে আসলে সেটা ওই মেশিনে আছে, আর আমাদের এই মেশিন ধ্বংস করতে হবে স্যার। ডাক্তার সাহায় বলে, চুপ করো, আমি আসছি, যা সমস্যা তার সমাধান করব, কিন্তু আমার মেশিন ধরবে না।
পৃথ্বী বলে, স্যার আমাদের হাতে সেই সময়টাই তো নেই, এটা সবকিছু শেষ করে ফেলবে স্যার। এ কথা বলেই সে কল কেটে দেয়। তখনই বাণী কল করে পৃথ্বীকে আর বলে, স্যার আমি আপনাকে বিশ্বাস করে এক্সপেরিমেন্টে গিয়েছি, আপনি বলেছিলেন এটা আমার ডিপ্রেশন ঠিক করবে, কিন্তু কোথায়, কিছুই তো হয়নি, উল্টো অন্ধকার আমার পেছনে পড়ে গেছে, আমি কি করব? পৃথ্বী বলে, আমি চেষ্টা করছি তো বাণী, আমি সমাধান বের করছি, প্লিজ একটু সময় দাও। বাণী বলে, আমার হাতেই তো সময় নেই, আমাকে এটা মেরে ফেলবে নিশ্চিত। পৃথ্বী বলে, কাল আমি দেখা করে সব বুঝিয়ে বলছি তোমাকে, 6টায় দেখা করো, ওকে বাণী? বাণী তারপর শান্ত হয়ে কল রাখে। পৃথ্বী কল রেখে ছাদে তাকিয়ে দেখে ওখানে জয় দাঁড়িয়ে আছে আত্মহনন করার জন্য। দৃশ্য বর্তমানে আসে, যেখানে কল্পনাকে জানানো হয় প্রাণায়ের ব্যাপারে, মানে সে যে অ্যাম্বুলেন্স নিয়ে কোথায় যাচ্ছে, কি খিচুড়ি পাকাচ্ছে সেটার খোঁজ করতে বলা হয়। এদিকে ডাক্তার সাহায় পৃথ্বীর বডি সেই চেয়ারে বসায় আর বলে, আমাদের এখনো কাজ শেষ হয়নি, বলেছিলাম একসাথে সমাধান করি, তো চলো এবার কোমা থেকে বেরিয়ে আসা যাক। এই বলেই তার উপর এক্সপেরিমেন্ট শুরু করে সে। তখনই একটা ফ্ল্যাশব্যাক দেখা যায়। জয় আর পৃথ্বী ছোট ছিল তখন। পৃথ্বী গোল্ড মেডেল পেয়েছে আর জয় ব্রোঞ্জ। পৃথ্বী দেখে সেজন্য তার ভাইয়ের মন খারাপ, তাই সে তাকে গোল্ড মেডেল দিতে চায়। জয় তখন বলে, এটা তোমার, তাই তোমার কাছেই রাখো, আমার চাই না। পৃথ্বী তখন সেই গোল্ড মেডেল আর ব্রোঞ্জ মেডেল একটা গাড়ির নিচে ফেলে রাখে, আর সেগুলোর উপর প্রেসার পড়ে দুইটা এক হয়ে যায়। পৃথ্বী তার ভাইকে এটা দিয়ে বলে, এটা হচ্ছে আমাদের লাকি মেডেল, এটা দেখে মনে রাখবি যে আমরা যখন যখন একসাথে থাকবো তখন জয়ী আমরাই হব, ঠিক আছে? জয়ও তখন বলে, হ্যাঁ ভাই ঠিক আছে। এবার বর্তমানে জয়ের চোখ খোলে আর সে দেখে তার ভাইয়ের বেড ফাঁকা, সে তো নেই। তখন সে আবারও তার মাকে বলে অন্ধকার আর পৃথ্বীর ব্যাপারে। আজিজ বলছিল সারিতাকে এসব বিশ্বাস না করতে, তখনই সেখানে আসে কল্পনা আর বলে, জয় সত্যি বলছে, পৃথ্বী আসলেই একটা অবৈধ এক্সপেরিমেন্টের সাথে যুক্ত ছিল, কিন্তু সে কারো ক্ষতি করেনি, বরং সেটা থামাতে চেষ্টা করছিল। আর তার সাথে যা হয়েছে তা এই কারণেই হয়েছে। সারিতা এটা জানার পর জয়কে সরি বলে আর তার হাতের বাঁধন খুলে দেয়। ওইদিকে পৃথ্বীর সাবকনসিয়াস মাইন্ড ডাউনলোড করার প্রক্রিয়া শুরু করে ডাক্তার সাহায়। এদিকে জয় কল্পনাকে বলে, আমি তো ভাবিনি আপনি আমার কথা বিশ্বাস করবেন। কল্পনা বলে, বিশ্বাস করেছি কারণ আমি এইসব এক্সপেরিয়েন্স করেছি আগে। জয় বলে, কিন্তু আপনি মেশিনে তো বসেননি, তাও অন্ধকার কেন আপনাকে তাড়া করবে? রুমি তখন বলে, উষ্মি আন্টি যখন বাণীকে টাচ করেছিল তখন থেকেই উনাকে অন্ধকার তাড়া করছিল, আর একইভাবে কল্পনা ম্যাম তোমাকে বাঁচাতে টাচ করেছিলেন সেদিন, আর সেদিন থেকেই অন্ধকার উনার পেছনে পড়েছে। কল্পনা বলে, এটার সাথে মেশিনের সম্পর্ক আছে, তাই আমাদের মেশিনের লোকেশন বের করতে হবে। কল্পনা এরপর বাইরে যায়। জয় তখন রুমিকে বলে, পৃথ্বী আমার জন্য মারা গেছে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় জয় আত্মহনন করতে যাচ্ছিল, কারণ পৃথ্বীর ট্রিটমেন্ট আটকে ছিল। জয় বলে, তুই আমাকে ট্রিটমেন্ট করিয়ে আশা দেখালি, আর পরে মাঝপথে বন্ধ করে দিলি। আমি আর ডিপ্রেশন সহ্য করতে পারছি না, তাই আমি মরে যাব। পৃথ্বী তখন তাকে রিকোয়েস্ট করে বলে, বিশ্বাস কর, আমি জানতাম না সেটা আসলে ডিপ্রেশন কিউ ট্রিটমেন্ট ছিলই না, এখানে অন্য কাহিনী আছে, সেটাই আমি খোঁজার চেষ্টা করছি জয়। জয় বলে, আমার যায় আসে না সেটা কি ছিল, আমার উপর কাজ করেছে, তাই আমি এটার থেকে ট্রিটমেন্ট চাই, প্লিজ একবার নিয়ে যা। সেই সময় পৃথ্বী ফিল করে অন্ধকার আসছে, তাই সে রিকোয়েস্ট করে জয়কে ঘরে আসতে, কিন্তু জয় জেদ ধরে বলে, আমাকে এখন নিয়ে না গেলে আমি আত্মহনন করে নিব। পৃথ্বী তার ভাইকে খুব ভালোবাসে, তাই রাতেই তাকে নিয়ে যাওয়ার জন্য রাজি হয়। পথে পৃথ্বী অন্ধকার আসতে দেখে জয়কে বলে, সে আসছে। জয়, আমাকে কথা দে, তুই গিভ আপ করবি না, তুই লাইফে এগিয়ে যাবি, যাই হোক না কেন, আমার পর সেটা তোর পেছনেও আসতে পারে, কিন্তু তুই ভয় পাবি না। জয় তখন জিজ্ঞেস করে, কে আসবে? পৃথ্বী জানায় অন্ধকার, আর তখনই অন্ধকার পৃথ্বীকে মারধর করে সেখানেই বেহুশ করে ফেলে, আর এভাবেই পৃথ্বীরাজ এই অবস্থা। রুমি এই সব শুনে বলে, প্লিজ নিজেকে দোষারোপ করো না, তুমিও যেন পৃথ্বীকে ঘুরে ফিরে অন্ধকার ধরেই ফেলতো, যেভাবে বাণীকে ধরেছে। এবার হসপিটালে জয়কে রেখে রুমি, কল্পনা আর জুড আসে ওবেরয় লাইফ ফার্মাতে। সেখানে তারা সার্চ করা শুরু করে। ওইদিকে কোনো রকমে কোমা থেকে বের করেই ফেলে পৃথ্বীকে। ডাক্তার সাহায় তখন পৃথ্বীকে প্রশ্ন করছিল তাদের ট্রিটমেন্টের কোথায় সমস্যা ছিল, কারণ এটা তাকে বলতে হবে। এই মুহূর্তে জয় সমস্যাতে আছে। পৃথ্বী তখন কান্না করে বলে, আমার উচিত হয়নি আপনার কথা বিশ্বাস করে জয়কে নিয়ে আসা। ওইদিকে জয় মোবাইলে ভিডিও কলের মাধ্যমে কল্পনা আর রুমিকে বলে দিচ্ছিল কোথায় সেই ল্যাব হতে পারে, কিন্তু তারা ল্যাবটা পায় না, অন্য বেসমেন্টে চলে যায়। ওইদিকে প্রাণায় জোর জবরদস্তি করছিল পৃথ্বীকে মেশিনের সমস্যা সম্পর্কে বলতে, তবে ঠিক তখনই অন্ধকার হানা দেয়।
পৃথ্বী ভয়ে ভয়ে বলছিল সে এসে পড়েছে আমাকে নিতে। যেহেতু পৃথ্বীকে অন্ধকার মারতে এসেছে, তাই জুড আর জয় পজেসড হয়ে সব দেখতে শুরু করে। জয় দেখছিল তার ভাইয়ের ভয়ঙ্কর মৃত্যু। পৃথ্বীর হাতে তখন সেই অন্ধকার জোর করে চাকু তুলে দেয় আর গলা কাটতে শুরু করে। সে সময় পৃথ্বী বারবার বলছিল, স্যার ফলো দ্য ডেটা, আর এর মাধ্যমেই সে মারা যায়। এদিকে জয় হুঁশ ফিরে রুমিকে কান্না করতে করতে বলে, পৃথ্বী বেঁচে ছিল। রুমি বলে, কিভাবে সম্ভব? জুড বলে, হ্যাঁ, আমিও দেখেছি তার মৃত্যু, তার মানে সে বেঁচে ছিল। জয় তখন বলে, এসবের পেছনে ডাক্তার সাহায় আছে। ওইদিকে পৃথ্বীর ভয়ঙ্কর মৃত্যু দেখে প্রাণায় বলে, আমি আর নেই এই প্রজেক্টে, আমি এখনই বলছি প্রজেক্ট বন্ধ করতে। এইসব জিনিস অনেক বেশি ভয়ঙ্কর। তবে তখনই তাকে ইঞ্জেকশন দিয়ে বেহুশ করে ফেলে সাহায়, আর অবেরয়কে বলে সে হুমকি দিচ্ছিল আমাদের প্রজেক্ট বন্ধ করতে, তাই তাকে ইঞ্জেকশন দিতে হলো। ওবেরয় বলে, ভালো করেছো, কিন্তু তাকেও আমার প্রয়োজন, এবার আমার কথা শোনো। এদিকে রুমির মেশিনে ধরা পড়ে প্যারানর্মাল অ্যাক্টিভিটিস, তাই সে জিজ্ঞেস করে, এখানে কে আছে? তুমি কি সে যে পৃথ্বী আর বাণীকে নিয়ে গিয়েছে? কে তুমি? ওই সময় কমিক বইয়ের অনুযায়ী মনস্টারের নাম তামা হওয়ার কথা, তাই জুড যেহেতু বিশ্বাস করে এটা কমিকের সাথে সম্পর্কিত, তাই সে বলে ওঠে, তুমি কি তামা? কি হলো বলো, তোমার নাম কি তামা? এই কথা বলার সাথে সাথেই একটা গাড়ি নিজে থেকেই ব্লাস্ট হয়ে যায়, আর একে একে বেসমেন্টের সব লাইটস ভেঙে তাদের দিকে এগিয়ে আসতে শুরু করে, আর সোজা রুমির মোবাইলে ঢুকে চলে আসে জয়ের মধ্যে, কারণ জয় ছিল ভিডিও কলে এবং সে ছিল পরবর্তী টার্গেট। জুড আবারও পজেসড হয়ে যায় আর বলে, জয়কে বাঁচাও, সে জয়কে ধরতে গেছে। এদিকে জয় উঠে পড়ে ছাদে, আর তখন পৃথ্বীর ভ্রম তাকে গিল্টি ফিল করাচ্ছিল, এইটা বলে যে তোর জন্যই আমি মরেছি, তাহলে তুই কি আজীবনে অনুশোচনা নিয়ে বাঁচতে পারবি? চলে আয় আমার কাছে জয়, এত স্বার্থপর কিভাবে হবি তুই? তখনই আবার পৃথ্বীর আর একটা রূপ বলে, না জয়, তার কথা শুনিস না, এটা একটা মিথ্যা ভ্রম, প্লিজ তুই তার ফাঁদে পা দিস না। মনে কর জয় আমাদের সেই মেডেলের কথা, আমি কি বলেছিলাম তোকে মনে কর জয় প্লিজ। ওই সময় জয় উঠতে থাকে, আর তাকে এইভাবে সারিতা আর আজিজ দেখে শকড। আজিজ এসে জয়কে বাঁচাতে টাচ করে, তখন সেও রিফ্লেকশন দেখতে পায় অন্ধকারের। জয়ের তখন তার ভাইয়ের মেডেলের কথা মনে পড়ে, আর তখনই অন্ধকার জয়ের সামনে দুর্বল হয়ে তাকে ছাড়তে বাধ্য হয়। দৃশ্য এখান থেকে পরিবর্তন হয়, আর দেখা যায় জুড আসে তার মেয়েকে জন্মদিনে দেখতে, কিন্তু এসে দেখে তার এক্স ওয়াইফ অন্য একজনকে জুলিয়ার বাবা করে ফেলেছে। এটা দেখে তার বেশ খারাপও লাগে। তখন তার এক্স জুডকে রিকোয়েস্ট করে বলে, প্লিজ চলে যাও আমাদের জীবন থেকে, আর ফিরে এসো না। অনেক কষ্ট করে জুলিয়া লাইফে একটু হ্যাপিনেস পেয়েছে, সেটা কেড়ে নিও না, আমাদেরকে তুমি ভুলে যাও। জুডের মনটা এবারে একেবারে ভেঙে যায়। সে এত কিছু করেছে শুধুমাত্র তার মেয়ের কাছে আসবে বলে, কিন্তু সব কষ্ট তার পানিতে পড়ে গেল। তাই তার জন্য আনা পুতুলটা সেখানেই পড়ে থাকে, আর জুড বেচারা ভাঙা মন নিয়ে সেখান থেকে চলে যায়। আর এটাই হচ্ছে অন্ধকারের আক্রমণে আসার লক্ষণ। তাই তো অন্ধকার তার মেয়ের পুতুলটা মাটিতে পড়া থাকতে দেখে নিজের কাছে টেনে নিয়ে চলে যায়। অন্যদিকে কল্পনা সাহায়কে জিজ্ঞাসাবাদ করছিল পৃথ্বী আর এই এক্সপেরিমেন্টের ব্যাপারে, কিন্তু সাহায় কিছুই বলছিল না। সে বারবার বলে উকিলের সাথে কথা বলবে। তখন কল্পনাকে কল করে আয়েশা আর বলে সে ফলো করছে প্রাণায়কে। এই কথা শুনে চিন্তায় পড়ে যায় কল্পনা, আর সে সাহায়কে ছেড়ে চলে যায় আয়েশাকে প্রোটেক্ট করতে। আর তখন সাহায়কে ছাড়াতে চলে আসে ওবেরয়, আর তাকে ছাড়িয়ে বলে সাহায় যেন কিছুদিন ফার্মা থেকে দূরেই থাকে, সেটাই তার জন্য ভালো হবে। ফাইনাল প্রসিডিওরের সময় তাকে ডেকে নেওয়া হবে। অন্যদিকে কল্পনা এসে আয়েশাকে পেয়ে যায়। তখন আয়েশা বলে, আমি ল্যাব দেখেছি, চলো আমি তোমার সাথেই যাচ্ছি। আর এসব করতে গিয়ে কোথা থেকে যেন প্রাণায় মেরে ফেলে আয়েশাকে। তাকে আর বাঁচাতে পারে না কল্পনা। এই মৃত্যুর পরই কেস ক্লোজ করে দেয় নতুন অফিসার। অন্যদিকে সেই অন্ধকার এখন সাহায়কেও তাড়া করতে শুরু করে, কারণ সে পৃথ্বীর মৃত্যুর সময় তাকে টাচ করেছিল। এদিকে মামাও অন্ধকার দেখে, কারণ সেও টাচ করেছে জয়কে। আজিজ বলে, আমি সত্যিই এখন সব বিশ্বাস করেছি যে আমার বোন সাবা ঠিক বলতো। আফসোস হচ্ছে তাকে কেন বিশ্বাস করিনি। এখানে তার কিছু জিনিস আছে রুমি, যেখানে তুমি তোমার উত্তর পেয়ে যেতে পারো। রুমি তখন ডায়েরির মতো কিছু একটা দেখে, আর জয় বলে, এটা তো কোনো মাদকের ফর্মুলা মনে হচ্ছে। আজিজ বলে, হ্যাঁ, সে কাজ করছিল রুমির ভাইয়ের রোগ নিয়ে। ওখানে সেই কমিক বইয়ের নাম প্রকাশগার লেখা ছিল। রুমি কমিক বইটা এনে বলে, প্রথমে তামা আর এখন প্রকাশগার, এটা নিশ্চয়ই কাকতালীয় হতে পারে না। তাহলে জুডি রাইট ছিল। ওইদিকে সাহায় আসে পৃথ্বীর বলা কথা ফলো দ্য ডেটার কথার মানে বের করতে।
আর সে তার বডি কোথায় রাখা আছে সেটাও খুঁজতে শুরু করে। এদিকে কমিক বইয়ের মধ্যকার সেই সূত্রগুলোকে ভাঙতে শুরু করে জয়। জয় বলে তামার জন্ম অন্ধকার থেকে, আর সেটা শক্তিশালী হয় মানুষের ডিপ্রেশন, হতাশা, কষ্ট এসব অ্যাবজর্ভ করে। আর আমাদের সবার সাবকনশিয়াস মাইন্ড হচ্ছে সেই ডেটা, যে ডেটাগুলোকে কপি করছে তামা। আর সে শক্তিশালী হচ্ছে আমাদের মাইন্ডকে নিজের মধ্যে কন্ট্রোল করে। আমরা আসলে ভুল ছিলাম যে তামা হয়তো বা এই ভুল এক্সপেরিমেন্টের একটা এফেক্ট, কিন্তু আসলে তামাই হচ্ছে এই এক্সপেরিমেন্টের এন্ড কল। রুমি বলে কি বলছো এসব? জয় তখন বলে আমার মনে হয় না তামার ব্যাপারে কিছু জানে সাহায়। এদিকে সাহায় সেই তামাকে দেখে ভয় পেয়ে ওবেরয়কে বলে স্যার এই প্রজেক্ট বন্ধ করে দিন, আমার মনে হচ্ছে এখানে কিছু খারাপ হচ্ছে, আমি যা দেখেছি তা কিভাবে বুঝাবো। ওবেরয় বলে আমার তাতে যায় আসে না যে তুমি কি দেখেছো, ফাইনাল কাজ হবে এটাই শেষ কথা, না হলে তুমি বাঁচতে পারবে না, মাথায় রেখো। এদিকে জয় কমিক বুকটা আরো ডিটেলসে পড়ে আর বুঝতে পারে এখানে যে লাইটসের কথা বলা হয়েছে সেটা আসলে ইউভি লাইট নয়, এটা হচ্ছে মানুষের মনের ভেতরের স্ট্রং হোপস, এমন কোনো হ্যাপি মেমোরিজ যা সেই হোপকে জাগিয়ে রাখে, বাঁচিয়ে রাখে। আর জয়ের সেই হোপটাই ছিল তার ভাইয়ের দেওয়া মেডেল, তাই তামা তার সামনে দুর্বল হয়ে পালিয়ে যায়। আর জুড এতদিন বেঁচে ছিল ইউভি লাইটের জন্য নয়, বরং তার মেয়ের সাথে দেখা করার হোপসের জন্য, তার সাথে কাটানো সুন্দর মুহূর্তের কথা মনে করে। আর জুড ভেবেছে সে ইউভি লাইটস দিয়ে লড়াই করে বেঁচে আছে। আজ আবারও জুডকে তাড়া করতে আসে তামা। জুড তখন ইউভি লাইটস অন করে কল করে জয়কে। জয় তখন বলে জুড এসব ইউভি লাইটস নয়, এটা হচ্ছে হোপ। আরে মনের মধ্যে এই হোপ থাকলেই তামা পালিয়ে যায়। তখন জুড দেখে তার মেয়ে এসেছে, তাকে চোর বলছে, খারাপ বলছে। জুড তখন ভেঙে পড়ে, মনোবল হারিয়ে ফেলে। তখন কলে রুমি আর জয় বারবার তাকে সাবধান করছিল, মন শক্ত রাখতে বলছিল, জুলিয়ার সাথে কাটানো সুন্দর মুহূর্তের কথা মনে করতে বলছিল। আর যাকে সে দেখছে সে জুলিয়া নয় বরং তামা। তো এত কিছু বলার পরও শেষ রক্ষা হয় না। তার বাড়ির সামনে এসে পৌঁছাতেই পোজেসড হয়ে যায় জয়, অর্থাৎ এখন মারা যাবে জুড। আর কিছুক্ষণের মধ্যেই উপর থেকে তাদের গাড়ির উপরে পড়ে জুডের বডি নিতে পুলিশ আসে। আর তখন সেখানে লাইব্রেরিয়ানকে কমিক বুক নিয়ে আসতে দেখে রুমি তখন বুদ্ধি করে সেটা রেখে দেয় জুডকে দিবে বলে। আর তারা সেখানে কমিকের শেষ পাতাটাও পেয়ে যায়। ওইদিকে ওবেরয় লাইভ ফার্মার ইনভেস্টিগেশনের ব্যাপারে মিস্টার ওবেরয় লাইভে এসে আশ্বস্ত করে। অন্যদিকে কল্পনা তার এক্স গার্লফ্রেন্ডকে কল্পনা করে যার মৃত্যু তার জন্য হয়েছিল। আর এসব ভাবতে ভাবতে সে নিজের হাত কেটে ফেলে। ওবেরয়ের লাইভ শেষে দেখা যায় এটা আসলে ফেস ক্যামেরা ছিল, যার আড়ালে ছিল আয়েশা। আর ওবেরয় আয়েশার বাবা, যা অনেক বৃদ্ধ অবস্থায় বেডে আছে। আর তার বডি থেকে সাবকনশিয়াস মাইন্ড ট্রান্সফার করবে সে ওমরের বডিতে, যাতে করে সে অমর হতে পারে। আয়েশা বলে আর কিছু সময়। তখন সে তামা নাম জপ করে। আর আসলেই এক্সপেরিমেন্টের আসল লক্ষ্য ছিল তামাকে ফিরিয়ে আনা। ওইদিকে জয় সাবার বইতে লেখা দেখে তামা সে খুব জলদিই আসবে। দৃশ্য পরিবর্তন হয় আর ছোট্ট আয়েশাকে দেখানো হয়। আয়েশা তার মা বাবার মধ্যে সব সময় ঝগড়া দেখত। তার বাবা তাকে বলে সে তো কাজে চলে যাবে, কিন্তু তাকে সে মিস করবে। আর উপহার স্বরূপ একটা ব্রেসলেটও সে তাকে দিয়ে যায়। কিছুদিন পর আয়েশার মা মারা যায়। আর তখন ওবেরয় এসে বলে আমি আছি, চিন্তা করো না। আর বড় হয়ে পরে পিএইচডি করে ওবেরয়ের কোম্পানি জয়েন করে আয়েশা। দৃশ্য আসে বর্তমানে, যেখানে ঘুম ভেঙে কল্পনা দেখে আয়েশাকে। আয়েশা বলে কি ভেবেছিলে আমি মরে গেছি, কিন্তু ফিরে এসেছি তোমার জন্য। ফ্ল্যাশব্যাকে দেখা যায় আয়েশার মধ্যে এক অদ্ভুত শক্তি আছে। সে উঠে পড়ে আর গুলির দাগ পর্যন্ত গায়েব হয়ে যায়। আয়েশাকে জীবিত দেখে কল্পনা তো একেবারেই শক। সে বলে এটা কিভাবে সম্ভব, আমি নিজে দেখেছি তোমাকে গুলি খেতে, আর এখানে এসব কি হচ্ছে। আয়েশা জানায় এটা আমার বাবার ঘর, তুমি এখানে সেফ আছো। এই বলেই একটা ইনজেকশন দিয়ে তার মাথায় সেই হেডব্যান্ডটা লাগিয়ে দেয় আর কিছু একটা করে। আর বলে আগামী রাত পর্যন্ত অপেক্ষা, তারপরই সব অপেক্ষার অবসান ঘটবে। এদিকে ওমার সাহায়কে বলে অন্ধকার আসবে রাতে। তখন আয়েশার লোকেরা এসে ওমারকে নিয়ে যায় আর পুরো ল্যাবের ডেটা ক্লিন করতে বলে। সাহায় কল করলে তাকে আয়েশা পাত্তাই দেয় না, যেন সাহায় এখন কিছুই না তার কাছে। এরপরই আয়েশার একটা ফ্ল্যাশব্যাক দেখা যায়। 14 বছর আগে সে মানসিক হাসপাতালে আসে, কারণ সাবা তার নাম বারবার বলছিল। সাবাকে দেখেই আয়েশা চমকে যায়। সাবা তাকে জানায় তামা আসবে, আর তামা তার জন্য অপেক্ষা করছে। এখন তামাকে পৃথিবীতে আনার দায়িত্ব তার। এই বলেই সে তার গলায় আঘাত করে আর চিৎকার করে বলতে থাকে এটা কোনো আশীর্বাদ নয়, বরং এটা অভিশাপ, তাকে আনাটাও অভিশাপ। এইসব বলে খুব কাঁদে সাবা।
সেদিন থেকেই আয়েশার মধ্যে অদ্ভুত শক্তি আসে, যার মাধ্যমে কখনো আঘাত পেলে তা নিমিষেই ঠিক হয়ে যায় আয়েশার। এখন তামাকে পৃথিবীতে আনার জন্য তাকে কল্পনাকে বলি দিতে হবে, আর তাই তাকে সে বাঁচিয়ে রেখেছে। এদিকে জয় কমিক বই পড়ে বলে তামাকে হারানো যাবে তার জায়গায়, আর তার জায়গা হচ্ছে মাইন্ড স্পেস। তামার সবকিছু, অর্থাৎ আমরা যা দেখি সেটা হলো ভ্রম। তাই আমাকে যা করার জলদি করতে হবে, না হলে এই তামা আরো অনেকের প্রাণ নিয়ে নিবে। রুমি কোনোভাবেই রাজি হয় না জয়ের লাইফ রিস্ক নিতে, কারণ সে তাকে ভালোবাসে। আর আজ হচ্ছে ব্লাড মুন, আজ যদি তামাকে না আটকানো হয় তাহলে সে অমর হয়ে যাবে। রুমি তাও রাজি হয় না। তারপর রাতে দেখা যায় রাজ মেসেজে সাহায়কে বলে, তোমার আর আমার পেছনে অন্ধকার পড়ে আছে, আর আমাদের কথা বলতে হবে, তাই দেখা করো। এদিকে রুমিকে আজিজ বুঝিয়ে বলে যে তার উচিত হবে না জয়কে একা ছাড়া। রুমি পরে রাগ ভেঙে জয়ের সাথে চলে আসে। এদিকে জয় তার টিম সহ আসে ল্যাবে, অন্যদিকে আয়েশা তার টিম সহ আসছিল। সাহায় তার পাস কি ইউজ করে জয় আর রুমি আজিজকে ভেতরে আনে। তখন তারা লুকিয়ে দেখে আয়েশা, কল্পনা, ওমার আর তার বাবাকে নিয়ে একটা আলাদা জায়গায় যাচ্ছে। এই সুযোগে সাহায় জয়কে নিয়ে বসে পড়ে মেশিন চেয়ারে আর মাইন্ড স্পেসে পাঠানো শুরু করে। অন্যদিকে আয়েশা এত কাহিনী করার পর মেরে ফেলে তার বাবাকে আর বলে, খুব শখ ছিল মৃত্যু জয় করার, তো তোমাকে সবাই মনে রাখবে তোমার ত্যাগের জন্য। আর হ্যাঁ, ওমারকে চুজ করা হয়েছে তোমার জন্য নয়, বরং তামার বডি হিসেবে, তার এই পৃথিবীতে আগমন হিসেবে। তাছাড়া তুমি যে আমার মাকে ছোটবেলায় খুন করেছিলে সেটা আমি বেশ ভালো করেই জানতাম, তাই বাবা হিসেবে তোমার প্রতি ভালোবাসা আমার থাকবে না, সেটাই স্বাভাবিক। অন্যদিকে জয় মাইন্ড স্পেসে পায় পৃথ্বীকে। আবারও জয় তাকে সরি বলে আর তার কাছে পানিতে নেমে যায়। এদিকে আয়েশা কল্পনাকে বলে, তামা আসবে এই পৃথিবীতে আর রাজ করবে ওমারের বডিতে থেকে। তুমি ভেবো না আমি তোমাকে মারবো, আসলে আমি এখানে তোমাকে এনেছি আমার পার্টনার হয়ে তামাকে আসতে দেখার জন্য। তুমি আর আমি আজীবন তামা রাজ্যে একসাথে থাকবো। তো এবার তামার প্রতি উদ্দেশ্য করে আয়েশা বলে তার বডিতে তামাকে আসতে। এই বলেই পানিতে ওমারকে ডুব দেওয়ায়। ওইদিকে তামা মাইন্ড স্পেসে পৃথ্বীর রূপে বিভিন্নভাবে জয়কে ম্যানিপুলেট করছিল, তাকে দুর্বল করার চেষ্টা করছিল। আর দেখা যায় সে দুর্বল হয়ে ডুবেও যায়। অন্যদিকে কল্পনা পানির মধ্যে ঝাঁপিয়ে বাঁচিয়ে আনে ওমারকে, যদিও ততক্ষণে তামার বেশ অংশ তার মধ্যে প্রবেশ করতে দেখা যায়। ওইদিকে রুমি বারবার জয়কে শক্ত হয়ে লড়তে বলে, তার হোপসকে মনে করতে বলে। তখন মেডেলের স্মৃতি আবারও মনে পড়ে জয়ের, আর সে দেখে তার ভাই হাত বাড়িয়ে আছে। জয় তার ভাইয়ের হাত ধরে উপরে উঠে আসে। জয় তাকে আবারও সরি বলে, কিন্তু পৃথ্বী বলে, তোর এই গিল্ট ভুলে যা ভাই, তুই কোনোই ভুল করিসনি। তুই লড়াই কর আর তামাকে হারিয়ে দে, নিজের মনোবল বাড়া। আমাকে তুই যেতে দে মন থেকে, আমি তোকে নিয়ে খুব গর্ববোধ করি জয়, সবসময় এই কথাটা মাথায় রাখিস। এবার জয় ফাইনালি তার ভাইকে ছেড়ে দেয় আর শক্ত মন নিয়ে তামার বিরুদ্ধে লড়ে ওঠে। এত লাইটস আসে যে তামা তার আশেপাশেই আর আসতে পারে না। আয়েশা এসব দেখে ওমারকে মারতে যায়, কারণ সে আর কোনো কাজের না। তখনই পেছন থেকে এসে কুড়াল দিয়ে আঘাত করে রুমি। আয়েশা বলে, তো সাবার মেয়ে তুই আমাকে আটকাবি? রুমি বলে, তুমি আমার মাকে জানো? আয়েশা বলে, হ্যাঁ, তার মাইন্ডেই তো তামা বন্দী ছিল, কিন্তু তাকে পৃথিবীতে আনার জন্য তামা আমাকে যোগ্য ভেবেছে, তাই আমি সাবাকে মুক্ত করে দেই। এখন তোমাকেও মুক্ত করব। তবে তখনই দেখা যায় আয়েশার রক্ত গিয়ে সে বুড়ি হয়ে যায়, আর সেখানে আগুন তাকে টেনে নিয়ে যায়। তার সাথে আয়েশার কাহিনীও শেষ হয়। রুমি, জয়, সাহায় সহ সবাই সেখান থেকে ফ্রি হয়ে বাইরে আসতে পারে, আর এই ভয়ঙ্কর রাতটাও সেদিন শেষ হয়ে যায়। এবার এক সপ্তাহ পরের দৃশ্য দেখা যায়। এখন বেশ সুস্থ আছে জয়। ওইদিকে ওমার ঘুম থেকে উঠে কল্পনাকে বলে সে স্বপ্নে আয়েশাকে দেখেছে। সে বলেছে জলদিই দেখা করবে। কল্পনা বলে, ভুলে যাও, এটা শুধুই একটা দুঃস্বপ্ন। কল্পনা এরপর টিভিতে দেখে এই কেস ক্লোজ করা হয়েছে অ্যাক্সিডেন্ট বলে, এক্সপেরিমেন্টের ব্যাপারে কোথাও লেখা নেই। কল্পনা তখন অফিসারকে কল করে প্রশ্ন করলে পাত্তা দেওয়া হয় না তাকে, উল্টো নিজের জব যাওয়ার হুমকি পায় কল্পনা। অন্যদিকে রুমি এবার জয়ের সাথে বের করার চেষ্টা করবে সাবার আসলে কি হয়েছিল, আর সেটা কমিক বইয়েই লুকিয়ে আছে, যার শেষ পাতায় লেখা চ্যাপ্টার শেষ হয়েছে, কিন্তু গল্প এখনো শেষ হয়নি। অন্যদিকে রাতে কিছু বাচ্চা বুলি করছিল, আর তখনই সেখানে ওমার আসে। ওমারের হাতে আয়েশার দেওয়া সেই প্রাইজটা ছিল।
ওমারের চোখ ছিল তখন কালো, আর সে তখন হাতের ইশারায় একটা ছেলেকে শূন্যে তুলে মেরে ফেলে। অর্থাৎ তার মধ্যে এখন হয়তোবা তামা সত্যি সত্যি এসে পড়েছে, অর্থাৎ তামার গল্প এখনো বাকি আছে। কিন্তু আপাতত আমাদের জন্য এই গল্প এখানেই শেষ হয়। আসলে মানুষের ভয়, দুঃখ, কষ্ট আর অপরাধবোধ এই সব কিছুই মানুষকে ধীরে ধীরে অন্ধকারের দিকে ঠেলে দেয়, আর একটা সময় তারা ডিপ্রেশনে জর্জরিত হয়ে নিজেই নিজেকে শেষ করে ফেলে। আর এই ব্যাপারটাকেই ব্যবহার করে একটা গোষ্ঠী নিজেদের স্বার্থ হাসিল করার চেষ্টায় আছে। আর সেই কারণেই এই অন্ধকার বা তামার ভয় চারিদিকে ছড়িয়ে গেছে, আর সেটারই শিকার হয়েছে জয়, রুমি, কল্পনা, এরা সবাই। তবে এদের সবার সাথে পরবর্তীতে কি হতে চলেছে তা তো আমরা সিজন 2তেই জানতে পারবো, আর সেটা যখনই আসবে তা আমি আপনাদের জন্য এক্সপ্লেইন করার চেষ্টা করব। এই তো ছিল আজকের গল্প। আজকের এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।